আমি এবারের ঈদ আয়োজনে আমার সংগ্রহ করা ঘটনাগুলো দিয়ে একটি একক এপিসোড করার মতো ঘটনা সত্যিকার অর্থে পাইনি। ছোট ছোট দুটি ঘটনা পেয়েছিলাম, যেগুলো কোনোভাবেই দুটো মিলায়ে আধা ঘন্টা হবে কিনা সন্দেহ। এই জন্য আমি আপনাদেরকে হতাশ করতে চাই নাই, কারণ ঘটনা পেলে আমি উপস্থাপন করব। আমি যদি না পাই তাহলে আমি আপনাদের সামনে তো বানিয়ে বানিয়ে উপস্থাপন করতে পারবো না। এই বিষয়ে আমি খুব স্ট্রিক্ট, আমি খুব কঠোর, যে আমি ঘটনা না পেলে কোনোভাবেই আপনাদের সামনে ঘটনা বানিয়ে উপস্থাপন করব না। এবং এটাই আমরা আমাদের অন্যান্য যারা ঘটনা সংগ্রাহক আছেন তাদেরকেও বলি, যে আপনাদেরকে ঘটনা দিতেই হবে এমনটা নয়। দেখা যাচ্ছে যে আমাদের অনেক লিসেনাররা কোনো একজন নির্দিষ্ট ঘটনা সংগ্রহের ঘটনা শুনতে চাচ্ছেন, কিন্তু উনি ঘটনা সংগ্রহ করতে পারেন নাই। তখন দেখা যাচ্ছে যে লিসেনারদের দাবির মুখে ওনার হয়তো মনে হতে পারে যে আমি একটা ঘটনা বানাই দিই। আমি কিন্তু আমাদের যারা ঘটনা সংগ্রাহক আছেন তাদের সবসময় ইন্সপায়ার করি এই বলে যে আপনারা যত কষ্টই হোক, সব ঘটনা একই রকম হবে না। কোনটা বড় হবে, ছোট হবে, কোনটা ভয়ের হবে, কোনটা ভয়ের হবে না, রহস্যময় হবে, কোনটা একদমেরই ভয়ের নাও হতে পারে। তবুও আপনারা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাব। প্রথম ঘটনাটি শুরু করব আমাদের শোভন দাসের ঘটনা দিয়ে। উনি মোট 3টা ঘটনা পাঠিয়েছেন। তো প্রথম ঘটনাটি আমরা ওনার যেই ঘটনাটা শেয়ার করব, যেটা প্রথম হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি উনি অনেক আগে শুনেছিলেন, ভাঙা ভাঙা শুনেছিলেন, সেটাকেই উনি সাজিয়ে লেখার চেষ্টা করেছেন। আর মূলত এই ঘটনাটি কলকাতার কোন জায়গায় ঘটেছিল এটা উনি নির্দিষ্টভাবে মনে করতে পারেন নাই, তবে কলকাতার আশেপাশে কোনো একটা গ্রাম সাইডে হয়েছিল বলে উনি ধারণা করছেন, কারণ অনেক আগে শুনেছিলেন তো। আর ঘটনার সালটা ওনার ঠিক মনে না থাকলেও তবে যতটুকু ওনার মনে আছে তাতে উনি ধারণা করতে পারছেন যে এটা 1960-এর দশকের শুরুর দিকে ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাটার ভিতরে দুটো ঘটনা রয়েছে। তার মধ্যে প্রথম ঘটনাটি মূলত 60-এর দশকের শুরুর দিকে বৈশাখ মাসের কোনো একটি সময় ঘটেছিল বলে অনুমান করা যায়। মূলত যেই জায়গাটিকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত বা ঘটনাটি শুরু হয়েছিল, সেই জায়গাটির বর্ণনা একটু না দিলেই নয়। ওই গ্রামে সুবিশাল বিস্তৃত এলাকায় এক বিরাট আমবাগান ছিল। আর শোভন দাসের যতটুকু মনে পড়ে, ওই বাগানটার নাম ছিল দত্তবাড়ির বাগান, কারণ ওখানে মূলত বেশ প্রতাপশালী এক হিন্দু পরিবার বংশ পরম্পরায় বসবাস করতেন। ওই বাড়িটা মূলত দত্তবাড়ি নামে পরিচিত ছিল, আর ওইটা তাদেরই বাগান ছিল, বিস্তীর্ণ এলাকা নিয়ে বাগান। আর ওই বাড়ির যে বাগানটা, এইটা কয়েক একর জায়গা নিয়ে করা ছিল। মানুষজন এক নামেই দত্তবাড়ির বাগান বললেই চিনতে পারত। তো ওই বাগানটির গাছগুলো একটার সাথে আর একটা এত ঘন ঘন ছিল যে দিনের বেলাতে সূর্যের আলো বিস্তীর্ণ জায়গা নিয়ে ওখানে পড়তো না। ওই গাছের ডালের পাতার ফাঁক ফোকর দিয়ে যতটুকু আলো পড়তো আর কি, তবে সেটা খুব বেশি জায়গা নিয়ে না। রাতের বেলায় যদি চাঁদনি রাত হয় বা চাঁদের আলো যদি পড়তেই থাকে, তাহলে ওই একই রকমভাবে একটু একটু করে মাঝে 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 পড়তো আর কি। এই জন্য দিনের বেলাতেও কেমন একটা অন্ধকার পরিবেশ সেখানে বিরাজ করত। আর বিভিন্ন রকমের আগাছা জঞ্জাল তো সেখানে ছিলই, একটা ভৌতিক জঙ্গলের মতো তৈরি হয়েছিল। ওই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য বাগানের মধ্য দিয়ে একটি ছোট্ট মাটির রাস্তা সোজা চলে গিয়েছে। এই রাস্তাটি মূলত একটি শর্টকাট পথ ছিল মানুষের জন্য। আর অন্য যে রাস্তাটা ঘুরে চলে যাওয়ার জন্য, তো সেটা মূলত একটি ফাঁকা মাঠের গা ঘেঁষে চলে গিয়েছে। এই পথ দিয়ে অন্য গ্রামে যেতে হলে বেশ অনেকটা সময় লাগতো। অন্যদিকে দত্তবাড়ির বাগানের পথ দিয়ে অন্য গ্রামে যেতে তুলনামূলক অনেকটা কমই সময় লাগতো। দিনের বেলাতে মানুষ মোটামুটি চলাচল করলেও রাতের বেলা তো ওই পথ দিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। দিনের বেলাতেও একা একা মানুষ সাধারণত ওই পথ দিয়ে চলাচল করতে চাইতো না, কয়েকজন হলে অনায়াসেই চলে যেত। আর রাতের বেলা দলবদ্ধ হয়েও ওই বাগানের মধ্যে তারা ঢুকতে চাইতো না। তবে দত্তবাড়ির যারা লোক রয়েছেন তারা কখনো কখনো আসতেন আর কি। অনেক সময় দেখা যেত যে আম কুড়োনোর জন্য লোক পাঠিয়েছে, সেক্ষেত্রে তারা আসতো, কিন্তু গ্রামের অন্য লোকজন কোনোভাবেই রাতের বেলা সেখানে আসতো না। তো ওই গ্রামে একজন মাঝি ছিলেন, যতটুকু মনে পড়ে যে ওই লোকটা লোকু মিয়া নামে পরিচিত ছিল। তো গ্রামে হয় কি, এই নামগুলো কিন্তু মানুষ সংক্ষিপ্ত করে ফেলে। লোকমানকে লোকু, সেকান্দারকে সেকু,
তো এরকম তো আমাদের দেশেও হয়, ওই পশ্চিমবঙ্গের যে এরিয়াগুলো আছে সেখানেও একই রকমভাবে মানুষ ওভাবে মানুষকে ডাকেন আর কি, সংক্ষিপ্তভাবে। তো ধারণা করা হয় ওই লোকটার নাম সম্ভবত লোকমান মিয়া ছিল। তো উনি তো লোক নামেই পরিচিত, আমরা লোকু মিয়াই বলবো তাকে। তো উনি মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছিলেন। ওই গ্রামে তো হিন্দু পরিবারই বেশি ছিল আর কি, অল্প কিছু মুসলিম পরিবার ছিল। তো ওই গ্রামের একদম শেষ প্রান্তে একটি নদী ছিল। এই লোকু মিয়ার একটি নৌকা সব সময় ওই নদীর পাড়ে বাঁধা থাকতো। উনি মূলত নৌকায় করে মানুষদেরকে অন্য গ্রামে পৌঁছে দিতেন, নদীর ওপারে যে গ্রামটা ছিল। প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করতেন, আর এখান থেকে তার একটা হালকা পাতলা ইনকাম হতো আর কি। আর তখনকার দিনে কিন্তু মানুষের জীবন জীবিকা বেশিরভাগ ক্ষেত্রেই নদীকে ঘিরেই চলতো। মাছ ধরা, তারপর এই নৌকা চালনা করা, মানুষের জীবনযাত্রা অনেকটাই নদীকেন্দ্রিক ছিল আর কি। এই লোকু মিয়া অনেক রাত পর্যন্ত নদীর পাড়ে নৌকা নিয়ে থাকতেন। দেখা যেত কি অনেক মানুষদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে ওই গ্রামে যারা এই লোকু মিয়ার নৌকায় পার হতেন রেগুলার এমন থাকতো যে 60-70 জনকে উনি পার করতেন। আর যাদেরকে উনি পার করতেন তাদের প্রত্যেকেরই চেহারা ওনার পরিচিত ছিল। তো যাদেরকে পার করতেন ফেরার সময় খেয়াল করতেন এরা সবাই আসছে কিনা, বা যদি কারো কথা ভুলে যেতেন, মনে পড়ছে না যে পার হয়েছে কিনা, তখন অন্য কাউকে জিজ্ঞেস করতেন পার করার সময় যে চাচা বা ভাই ওই লোক কি চলে আসছে নাকি, কিছু জানেন? তখন বলতেন না, ওর তো দেখলাম বাজারে এখনও কাজ করতেছে। তখন উনি আবার নিশ্চিত হইতেন যে না, সে আসবে। কারণ ওইখানে লোকু মিয়ার নৌকা ছাড়া রাতের বেলা পার করার মতো অন্য কোনো নৌকা ছিল না। এই জন্য উনি দীর্ঘ সময় নদীর এপার ওপারে থাকতেন। যদি এপারে থাকতেন ওপাশে লোক চলে আসতো, ডাক দিলে উনি আবার ওপারে চলে যেতেন। তবে মাঝে মাঝে এমন হতো যে নদীর এপারে বা ওপারে উনি বসে আছেন, কোনো লোকজন নাই। এই সময়ে উনি কি করতেন, ওনার নৌকা একটা জাল ছিল, এই জাল দিয়ে উনি আশেপাশে মাছ ধরতেন। দূরে যেতেন না, কারণ যাত্রী আসলে ডাক দিলে যেন উনি শুনতে পান। যাত্রী যদি অনেক সময় তাকে খুঁজে না পেত, জোরে যদি ডাক দিত, তাহলে উনি উত্তর নিতেন দূর থেকে। আর ওনার নৌকা একটা হারিকেনের মতো আলো বাঁধা থাকতো, যার কারণে অনেক দূর থেকেও মানুষ বুঝতে পারতো যে ওইখানে কোনো একটা নৌকা আছে, আর এই নৌকা নিশ্চয়ই এই লোকু মিয়ার নৌকা। তো এভাবেই উনি আসলে কাজকাম করতেন, এভাবেই চলতো দিনকাল। তো বৈশাখের কোনো এক রাত্রে লোকু মিয়া নৌকায় চুপচাপ বসে আছেন, মাছ ধরছেন। তো নৌকার যে ছোট্ট ছই আর কি, যেটাকে আমরা ছই বলি বা ছোট্ট ঘর, ছাউনি, তো এর মধ্যে টিমটিমে আলোর একটা ল্যাম্পও জ্বলছে। আমরা যে কুপি বলি, অনেক জায়গায় এটাকে ল্যাম্পও বলে, আবার লম্ফও বলে। আমরা ছোটোবেলায় ল্যাম্পও শুনেছি আর কি। মূলত ল্যাম্প থেকেই এই ল্যাম্পও বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে শুনে শুনে আমরা বড় হয়েছি আর কি, আমরা ল্যাম্পই বলি। তো এটা জ্বালিয়ে উনি বসে আছেন আর মাছ ধরছেন। এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, ঝড়ো বাতাস যে কোনো সময় বইতে শুরু করতে পারে। এই জন্য উনি নদীর খুব কাছাকাছি আছেন, কাছাকাছি বলতে একদম তীর ঘেঁষে উনি আছেন। তো একটা পর্যায়ে হলো কি, সত্যি সত্যি ঝড়ো বাতাস বইতে শুরু করলো। এমনভাবে বাতাস বইতে শুরু করেছে যে বাতাসের তোড়ে নদীর পানি উথাল পাথাল করা শুরু করে দিয়েছে। আর লোকু মিয়ার নৌকাটি তখন ডুবে যাবে এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়। তখন লোকু মিয়া মাছ ধরা বন্ধ করে দিলেন, কারণ এই অবস্থায় মাছ ধরা কোনোভাবেই সম্ভব নয়। উনি কী করেছেন, তাড়াতাড়ি নদী থেকে ওই নৌকাটা কিছুটা টেনে উপরে উঠিয়েছেন। কারণ হচ্ছে এই ঢেউয়ে নৌকা ডুবে যেতে পারে। কোনো রকমভাবে নৌকাটা কিছুটা ডাঙায় উনি তুলেছেন। ডাঙায় তোলার পর উনি দেখলেন যে মোটামুটি মাছ উনি পেয়েছেন, সেগুলো একটা পাটের বস্তার মধ্যে ভরেছেন। আর উনি এটাও বুঝতে পারলেন যে এই ঝড় বৃষ্টির রাতে আর কোনো মানুষের দেখা পাওয়া যাবে না, সুতরাং এই ঝড়ের মধ্যে এখানে বসে বৃষ্টিতে ভেজার কোনো মানে হয় না। তিনি দ্রুত মাছগুলো ওই পাটের বস্তার মধ্যে ভরে নিলেন। এরপর নৌকাটি টেনে পাড়ের উপরে কিছুটা তুলে কোনো মতে একটা দড়ি দিয়ে একটা বাঁশ ওই পাশে মাটির মধ্যে গেড়ে দিয়ে সেটার সাথে দড়ি দিয়ে শক্ত করে নৌকাটা বেঁধে দিলেন আর কি। এখন উনি চিন্তা করছেন যে নৌকা তো বাঁধলাম, এখন এই ঝড় বৃষ্টির মধ্যে আমি বাড়িতে ফিরবো কীভাবে? এখন বাড়িতে যদি ফিরতে না পারি তাহলে তো পুরো রাতটা আমার এই নৌকাতে কাটাতে হবে। আর নদীর যা উত্তাল অবস্থা, তাতে তো নৌকায় রাত কাটানোটা মোটেও নিরাপদ নয়। যদিও বা কিছুটা এগিয়ে এনে উনি রেখেছেন পারে, কিন্তু ঢেউ যদি বেশি হয়, ঢেউ যদি পারে আছড়ে পড়ে,
সেক্ষেত্রে ওই ঢেউয়ের তোড়ে কিন্তু নৌকাটা আবার নিচে নেমে যাবে ওই দড়ি টড়ি বাঁশ ভেঙে চুরে। সুতরাং এই অবস্থায় থাকার কোনো মানেই হয় না। এই জন্য উনি বাড়িতে চলে যাবার সিদ্ধান্ত নেন। উনি কাঁধে ওনার জালটি ঝুলিয়ে এক হাতে মাছের বস্তাটি নিয়ে হাঁটা দিলেন বাড়ির দিকে। মেঘে ঢাকা আকাশে আবছা ঘোলাটে অন্ধকারে চারদিকের পরিবেশ মোটামুটি বোঝা যাচ্ছিল, কারণ হচ্ছে বিদ্যুতের ঝলকানি হচ্ছিল মাঝে মাঝে। একটা সময় রাতের অন্ধকার যেন লোকু মিয়ার চোখে সয়ে গেল। একটি কথা বলে রাখা ভালো, আগেকার দিনের এই গ্রামের মানুষরা কিন্তু রাতে কোনো আলোর সাহায্য ছাড়াই মাইলের পর মাইল কিন্তু পথ চলতে পারতেন। তারা আকাশের নক্ষত্র দেখে দিক নির্ণয় করে, এমনকি আকাশের তারা দেখে রাতের কোন প্রহর চলছে সেটারও নিখুঁত হিসাব নির্ণয় করতে পারতেন। ওই সময় তো ঘড়ি টড়ি এরকম মানুষ ব্যবহার করতেন না। তো লোকু মিয়া এভাবেই কাদা প্যাচপ্যাচে রাস্তা দিয়ে হেঁটে চলছেন আর আকাশের দিকে বারবার তাকিয়ে দেখছেন যে প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হচ্ছে বিভিন্ন জায়গায়, আর বিদ্যুৎ তো চমকাচ্ছেই। আর বাজ পড়ার শব্দে লোকু মিয়ার শরীর থেকে আত্মা উড়ে যাওয়ার বোধ হয় মাঝে মাঝেই। সাংঘাতিক ভয় পাচ্ছেন উনি। লোকু মিয়া যে খুব দ্রুত গতিতে হাঁটবেন সেটাও পারছিলেন না, কারণ বৃষ্টি তো কিছুটা হয়েছে, যার কারণে পথটা কর্দমাক্ত হয়ে গেছে কিছুটা। আর এই ধরনের হালকা বৃষ্টিতে পথ অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়। দ্রুত হাঁটতে গেলে পরে কোমর ভাঙার একটা জোরালো সম্ভাবনা থাকে আর কি। আর এরকম বজ্রপাতের রাত্রে হেঁটে যাওয়াটা বেশ বিপজ্জনকও বটে। মাথার উপর বাজ পড়তে পারে, সেক্ষেত্রে তো বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। এই জন্য উনি মনে মনে বেশ ভয় পেতে থাকেন। ভূতের ভয় না পেলেও এই বজ্রপাতের ভয় মানে মৃত্যুর ভয় ওনার উপর বেশ জেঁকে বসে। উনি কোনো মতে আল্লাহর নাম নিতে নিতে আগাতে থাকেন। বেশ অনেকটা পথ অতিক্রম করে উনি একটি জায়গায় এসে কিছুক্ষণ দাঁড়ালেন, কারণ এই মাটির রাস্তা দিয়ে পথ আসতে আসতে বেশ ক্লান্ত হয়ে গেছেন। তারপর আবার হাতে মাছ ভর্তি বস্তা, সেটার মোটামুটি একটা ওজন তো আছেই। ইতিমধ্যে কি হয়েছে, ওই বৃষ্টিটা এখন আর নাই, আকাশও আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করেছে। একটা সময় অল্প সময়ের জন্য মেঘের পেছন থেকে চাঁদ কিছুটা বেরিয়ে আসে। আশেপাশে কিন্তু ঠান্ডা বাতাস বইছে। বৈশাখ মাসে কিন্তু এরকম হয় যে হঠাৎ করে বাতাস উঠে গেছে, আবার নাই কিছুই। লোকু মিয়া এবার যেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। তিনি ভাবছেন মনে মনে, এখনও তো বেশ খানিকটা পথ যাওয়ার বাকি আছে, সবে তো অর্ধেক পথ এলাম। এখন এই যে বোঝা নিয়ে যে ঘুরে ঘুরে যাব, তো অনেকটা সময় তো চলে যাবে। আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন কি হবে? আর বাড়ি গিয়ে কখন পৌঁছাবো? এর মধ্যে যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, এই রাতের বেলা কার বাড়িতে গিয়ে আশ্রয় নিব? না, ঘুরে আর যাব না, দত্তবাড়ির বাগানের ভেতর দিয়ে যাব। যদি কোনো আম টাম পেয়ে যাই, কারণ ঝড় হয়েছে, বাতাস হয়েছে, এত রাত্রে নিশ্চয়ই তারা কেউ আসবে না আম কুড়াতে। যেহেতু পাটের বস্তাটা আছেই, এর ভিতরে মাছ আছে, এর ভিতরে আরও কিছু আম ঢোকায় নিয়ে চলে যাব। আমার ঘুরতেও হইল না, আর তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম, আমও পাইলাম। এইসব চিন্তা করে লোকু মিয়া মাছের বস্তা নিয়ে হেঁটে হেঁটে ঢুকে গেলেন সেই বিশাল আম বাগানের ভেতরে। তিনি হাঁটছেন আর দেখছেন চাঁদের আলো গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে একটু একটু করে পড়ছে আর কি, কারণ তখন আকাশে চাঁদ উঠেছে, আবার যে কোনো সময় সেটা ঢেকেও যেতে পারে। এরই মধ্যে একবার মাটির দিকে তাকিয়ে দেখলেন বড় বড় বেশ কয়েকটা আম পড়ে আছে সেখানে। তবে তখন কাঁচা আম ছিল আর কি, আম তো পাকার সময় হয় নাই। চাঁদের আলো যেসব জায়গায় পড়েছে সেখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় দূরে দূরে আম পড়ে আছে। তবে বাগানটা যেহেতু বড় ছিল, দূরে দূরে আম পড়ে থাকলেও মনে হচ্ছে পুরো বাগানেই আমের ছড়াছড়ি। লোকু মিয়া নিজের লোভ সামলাতে না পেরে ছুটে গেলেন সামনে, মাটিতে হুমড়ি খেয়ে পড়ে দু হাত দিয়ে আম কুড়াতে শুরু করলেন। তো এইভাবে তিনি আম তুলছেন আর মাছের বস্তায় ভরছেন। হঠাৎ এক সময়ে তার চোখের দৃষ্টিটা এক জায়গায় গিয়ে স্থির হয়ে যায়। উনি দেখেন তার থেকে অনেকটা দূরে বাগানের মোটামুটি অন্য প্রান্তেই বলা চলে অনেকগুলো লাল আলো। উনি একটু আশ্চর্য হয়ে মনে মনে ভাবছেন, এই গভীর রাত্রে এই জায়গায় আলো আসলো কোত্থেকে? দিনের বেলা যেখানে মানুষ আসতে ভয় পায়, সেখানে এত রাত্রে কে বা কারা আলো নিয়ে আসছে? তিনি আবার মনে মনে নিজেকে প্রশ্ন করছেন যে দত্তবাড়ির লোকজনেরা ঝড়ে অনেক আম পড়বে জেনে আম কুড়োতে আসছে না তো? সর্বনাশ! যদি এখন তারা আমার এই বস্তার মধ্যে আম দেখতে পায়, তাহলে তো আমার পিঠের ছাল চামড়া কিছুই রাখবে না। লোকু মিয়া ভয়ে ভয়ে আমের বস্তায় টেনে টেনে একটা বেশ পুরনো মোটা গাছের পেছনে লুকিয়ে গেলেন এবং চুপচাপ
সেই আলোগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ধীরে ধীরে আলোগুলো যত কাছে এগিয়ে আসছে সব কিছু ততই স্পষ্ট হতে শুরু করে। তিনি এবার দেখছেন ওগুলো শুধু আলো নয়, মনে হচ্ছে আলোগুলির সাথে কয়েকটা অবয়ব রয়েছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। ওনার কাছে তখনও সেই অবয়বগুলোর চেহারা স্পষ্ট হচ্ছে না। কিছু সময় পর যখন সেগুলি লোকমিয়ার দৃষ্টিসীমার অনেকটা কাছাকাছি চলে এসেছে, তখন উনি যেটা দেখেন, এরকম অভিজ্ঞতা ওনার পূর্বে কখনো হয়নি। চাঁদের খুব হালকা আলোয় উনি দেখতে পেলেন যে 8 থেকে 9টা মানুষের মতো দেহ, হাত পা আছে, উচ্চতা প্রায় 10 থেকে 12 ফুট। আর দেখে মনে হচ্ছে এদের মধ্যে নারী পুরুষ উভয়ই আছে। তাদের শরীরটা লোমে ঢাকা, আর তাদের হাতে যেটা রয়েছে এটা মাথা। তাদের মূলত মাথা নাই, আর সবকটির মাথা তাদের হাতে। কারণ চুল বড় সেগুলো হচ্ছে নারী অবয়ব, আর যেগুলোর চুল অনেকটা ছোট ছোট সেগুলো দেখেই বুঝছে এগুলো পুরুষ অবয়ব। মূলত মাথার চুলগুলি মুঠি ধরে এরা হাতে ঝুলিয়ে রেখেছে। সেই কাটা মাথাগুলো একান ওকান মুখটা বিস্তৃত করে হা করে হাসছে। মুখের ভেতরে মোটা মোটা ধারালো দাঁতগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা মাথার চোখগুলো, যে জোড়া চোখ রয়েছে, সেগুলো থেকে মূলত লাল টকটকে আলো বের হচ্ছে। মুখমণ্ডলটা এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষের সেটা দেখে সুস্থ জ্ঞানে থাকাটা একেবারে অসম্ভব। ওই কাটা মাথাগুলির চোখ থেকে বেরিয়ে আসা আলোই মূলত উনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন। সেই কাটা মাথাগুলি এদিকে সেদিকে তাকিয়ে কিছু খুঁজছে বলে মনে হচ্ছে। লোকমিয়া এই দৃশ্য দেখে তার শরীর থেকে মনে হচ্ছে যে প্রাণ বেরিয়ে যাবে, এমন একটা অবস্থা। তার পুরো শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বুকের ভেতরে হৃদস্পন্দন মনে হলো 100 গুণ বেড়ে গিয়েছে। নিজের হার্টবিট নিজের কানে উনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তিনি দোয়া পড়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু উনি এতটাই ভয় পেয়েছিলেন যে ওই সময় তার কোনো দোয়াই মনে পড়ছে না। তিনি চুপচাপ লুকিয়ে দেখতে থাকলেন যে সেই অতিকায় দেহগুলো একের পর এক সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে বাগানের অন্য দিকে আস্তে আস্তে চলে গেল। লোকমিয়া প্রচণ্ড ভয়ে সেই গাছের আড়ালে তো অনেকক্ষণ বসেছিলেন। তার বসে থাকার পেছনে কারণটা ছিল যে তিনি ভয়ে তার শরীরের কোনো অংশ নাড়াচাড়া করতে পারছিলেন না। পুরো শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। তিনি মনে মনে ভাবছেন, এখন বুঝতে পারছি রে, এই বাগানে কেন মানুষজন আসে না। হাই হাই রে, আমি কেন এই বাগানে আসতে গেলাম। যাক, ওগুলো এখন আমাকে দেখে নাই, আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, না হলে এগুলো আমাকে জ্যান্ত রাখবে না। এসব কথা মনে মনে চিন্তা করে লোকমিয়া তার শরীরকে সতেজ করার চেষ্টা করতে থাকেন। অনেক চেষ্টার পর যখন তিনি শরীর সচল করতে পেরেছেন কিছুটা, উনি এক মুহূর্ত দেরি না করে সেই আম ভর্তি বস্তা কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। উনি দৌড়াতে পারছিলেন না, যেহেতু সেই আমের বস্তাটা ওনার কাছে ছিল। যদি শুধু মাছের বস্তা হতো তাহলে উনি মোটামুটি দৌড়াতে পারতেন। এর ভিতরে আম ঢুকিয়ে ফেলেছেন, তবে আম কিন্তু উনি বের করেন নাই। এই লোভে উনি ছাড়তে পারছিলেন না। এতখানি ভয় পাওয়ার পরেও উনি হাঁটা অবস্থায় বারবার আশেপাশে তাকিয়ে দেখছিলেন যে ওগুলো ওনার দিকে আসছে কিনা, কিন্তু সেরকম কিছুই হয় না। উনি অনেকক্ষণ হাঁটার পর যখন সেই বাগানের শেষ জায়গায় চলে আসছেন, মানে সামনে কিছু দূরে ফাঁকা প্রান্তর, ও পাশে ঘর বাড়ি উনি দেখতে পাচ্ছেন, ঠিক সেই সময় একটা ঘটনা হয় ওনার সাথে। লোকমিয়া হঠাৎ শুনতে পেলেন তার মাথার উপর দিকে হু 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 করে ভয়ানক অনেক শব্দ হচ্ছে। উনি তো সেই শব্দ শুনে ভয়ে একেবারে শেষ। উনি বুঝে গিয়েছেন যে তার সাথে কি হতে চলেছে। এবার থরথর করে কাঁপতে কাঁপতে মাথা তুলে উপরের দিকে যেই না তাকিয়েছেন, উনি দেখেন ওই যে একটু আগে যে অবয়বগুলো দেখেছেন, এই প্রত্যেকটা অবয়ব আম গাছের ডালে বসে আছে, লম্বা লম্বা দুটি পা ঝুলিয়ে বসে আছে। এক হাতে তাদের নিজের কাটা মাথাগুলো ঝুলিয়ে রেখেছে। চোখগুলো থেকে লাল লাল আলো বের হচ্ছে, আর অস্বাভাবিকভাবে হা করে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তাদের মধ্যে থেকে একটা মাথা বলে ওঠে, কিরে লোকু, আম কুড়োতে অনেক মজা তাই না? তা অনেক আম তো কুড়িয়েছিস, তোকে দেখেও না দেখার ভান করছি। কি মনে করছিলি তোকে দেখি নাই? গাছের লুকাইছিলি। মাছও তো অনেক পাইছিস। এখন ভালোই ভালোই কিছু মাছ আমাদেরকে দিয়ে যা, পুরাটা দরকার নাই, কিছু দিয়ে যা। লোকমিয়া এই সমস্ত কথা শুনে
উনি ভয়ে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, মানে নড়াচড়া করতে পারছেন না। হঠাৎ করে আবারও আর একটা কাটা মাথা ওনাকে বলে ওঠে, কিরি দিবি না মাছ? তাহলে নে এটা ধর। এই বলে করে কি এই কাটা মাথাটা ছুঁড়ে মারে ওনার দিকে, আর সেই মাথাটি ভয়ানক অট্টহাসি দিতে দিতে ছুটে আসে লোকু মিয়ার দিকে। এটা দেখে উনি এতটাই ভয় পেয়েছেন যে কাঁধ থেকে বস্তা ফেলে দিয়ে কোনো কিছু চিন্তা না করে এক দৌড় দিয়েছেন সোজা গ্রামের দিকে। উনি পেছন থেকে ভয়ানক সব শব্দ শুনতে পাচ্ছিলেন। দৌড়ানো অবস্থায় একবার পেছনে ঘুরে তাকিয়ে দেখলেন সেই বিশালাকার স্কন্ধ কাটারা হামাগুড়ি দিয়ে তার দিকে ছুটে আসছে। লোকু মিয়া এটা দেখে আরও জোরে দৌড় দিলেন এবং একসময় সেই বাগান পার করে গ্রামের রাস্তায় উঠে গেলেন। রাস্তায় কাদা থাকায় পা পিছলে হুমড়ি খেয়ে পড়লেন মাটিতে, কিন্তু জ্ঞান হারান নাই অবশ্য। তিনি আবার উঠে ছোটা শুরু করলেন। এভাবে বেশ কয়েকবার তিনি পড়ে গিয়েছেন, আবারও উঠে দৌড়েছেন। বারবার পড়ে যাওয়ার কারণে তার শরীরে বেশ আঘাত লাগে। মাথা থেকে পা পর্যন্ত পুরো কাদায় পরিপূর্ণ ছিলেন তিনি। একসময় শারীরিক শক্তির অভাবে রাস্তার মাঝেই তিনি পড়ে যান। ততক্ষণে তিনি অবশ্য গ্রামের ভেতরে চলে এসেছেন। ওনার চোখ যেন আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে। তার মানে উনি বুঝতে পারছিলেন যে উনি জ্ঞান হারিয়ে ফেলছেন। ইতোমধ্যে ভোরের আলো ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে। হালকা চোখের ফাঁকা দিয়ে তিনি দেখছিলেন, মানে হালকা করে দেখছিলেন যে আলো মনে হচ্ছে উঠছে পূর্ব আকাশে। এরপর হঠাৎ করে সব কিছু তার কাছে অন্ধকার হয়ে যায়। লোকু মিয়ার জ্ঞান ফেরে, কিন্তু উনি জানতে পারেন টানা 4 দিন পর তার জ্ঞান ফিরেছে। তবে জ্ঞান ফেরার পরও উনি কোনো কথা বলতে পারছিলেন না। অত্যাধিক ভয় পাওয়ার কারণে উনি ওনার বাক শক্তি সাময়িকভাবে হারিয়ে ফেলেছিলেন। মূলত ওই গ্রামের কিছু মানুষ সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় ওনাকে খুবই খারাপ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেয়। এরপর দীর্ঘদিন চিকিৎসা করার পর যখন ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়, তখন ওনার কথা বলার শক্তিও ফেরত আসে। ওনার পরিবার এবং গ্রামের অনেক মানুষ, ওনার আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করেছিল বিভিন্ন সময় ওই রাত্রে কী হয়েছিল, কেনই বা সে ওখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এরপর মূলত ওই পুরো ঘটনাটা উনি সবাইকে বলেছিলেন। এটা ছিল লোকু মিয়ার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এবার আসেন 80 দশকের শেষের দিকের আর একটা ঘটনা শুনি, যেটা ওই দত্তবাগানকে কেন্দ্র করেই। সময়টা তখন শীতকাল। কালু নামের একজন যুবক ছেলে, সে মূলত শহরেই থাকতো। ছোটোবেলায় লেখাপড়া করার জন্য গ্রাম থেকে শহরে চলে গিয়েছিল, মাঝে মধ্যে আসতো আর কি। মূলত এই গ্রামে তার মামার বাড়ি ছিল। আর শীতকালে তো দিন ছোট হয়, আর গ্রাম এলাকায় সন্ধ্যা মনে হয় একটু তাড়াতাড়ি নেমে যায়। তো এমন এক সময়ে কালু দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে তার মামার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে গিয়েছে। রাস্তায় কোনো গরুর গাড়িও দেখা যাচ্ছে না, কারণ ওই রাস্তায় গরুর গাড়ি চলতো। কালু অনেকক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করে। নদী পার হয়েছে সে, কিন্তু কিছুই দেখতে পায় না। সে ছাড়া ওই জায়গায় তখন আর কেউ নেই। এদিকে তার কাছে কোনো আলোও নেই। কোনো উপায় না পেয়ে সে অন্ধকারেই পথ চলতে শুরু করে। এরই মধ্যে আকাশে চাঁদের আলোয় চারদিকের পরিবেশ বেশ ঝকমক করছে। ঝিঝি পোকা ডাকার শব্দ হচ্ছে চারদিকে। রাতের এই সুন্দর পরিবেশ তার কাছে খুবই ভালো লাগতে শুরু করে। শহরে বড় হয়েছে তো, এই কারণে গ্রামের এই পরিবেশগুলো তার মনের মধ্যে খুবই আনন্দ দেয়। এক সময় হয় কি, সে হাঁটতে হাঁটতে আর ওই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে নিজের আনমনেই হেরে গলায় গান করতে শুরু করে। এভাবেই সে বেশ কিছুটা পথ অতিক্রম করে ফেলে। হাঁটতে হাঁটতে একসময় কালু চলে আসে সেই বিশাল আম বাগানের কাছে। বাইরে যেখানে চাঁদের আলোয় সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু সেই বাগানের ভেতরে আলো কিন্তু অতটা প্রখর নয়। কালু দেখলো আধো অন্ধকারে কেমন যেন একটা ভৌতিক পরিবেশ বিরাজ করছে সেখানে। সে মনে মনে একটু অস্বস্তি বোধ করলো। আসলে কালু অন্য আর একটা পথের কথা জানতো না, যেটা দিয়ে অনেকটা ঘুরে যাওয়া যায় ওই গ্রামটাতে। কারণ তখন কিন্তু সন্ধ্যার পর, অনেক রাতও না। এখন যেহেতু সে অন্য কোনো পথ চেনে না, ওই জায়গাটার কথা সে শুনেছিল, আর তার আসার কথা দুপুরের দিকে। আর দুপুরের দিকে যেহেতু আসার কথা, তাই তার মামা বলে দিয়েছিল যে তুমি দুপুরের দিকে আসলে ওই দিক দিয়েই এসো। যেহেতু অন্য পথের কথা সে ওই সময় আর কি ভুলে গিয়েছিল বা জানতো না, এই জন্য তাকে এই পথ দিয়েই যেতে হবে, এটাই সহজ পথ। এই চিন্তা করে সে চুপচাপ ঢুকে গেল সেই বাগানের ভেতরে। কালু অনুভব করছে এই বাগানের ভেতরের ঠান্ডাটা মনে হয় একটু বেশি।
তা লাগারই কথা, গাছপালা যেহেতু আছে ঠান্ডা তো লাগবেই। চাঁদের আলো গাছের পাতার ফাঁকা দিয়ে বেরিয়ে এসেছে। চারদিকে কেমন যেন নিস্তব্ধ, কোনো পোকামাকড়ের শব্দ পর্যন্ত এখানে নেই। তখন তার অনেক অস্বস্তি হয়। এই ধরনের বাগানগুলোতে জোনাকি পোকা থাকে, কিন্তু এখানে কোনো জোনাকি পোকাও দেখা যাচ্ছে না। ঝিঝি পোকার ডাকও নাই, এমনকি পেঁচা যে ডাকবে হু হু করে এরকম ডাকও শোনা যাচ্ছে না। মনে হচ্ছে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা এই বাগানের ভেতরে বিরাজ করছে। অস্বস্তি বোধ করছিল, তারপরে চুপচাপ হাঁটতে থাকে সে। হঠাৎ করে সে অনুভব করে কেউ যেন তার পেছন পেছন আসছে, আর আশপাশ থেকে কেউ তাকে দেখছে। মনে হচ্ছে বিভিন্ন ডালে বানর আকৃতির কোনো কিছু বসে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করছে। ওদিকে তাকায়, কিন্তু তাকানোর পরেও কিছু দেখতে পায় না। মাঝে মাঝে মনে হচ্ছে ডালগুলো নড়ে উঠছে। এই জন্যই তার কাছে মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। চারদিকে ঘুরে ঘুরে তাকায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না, যার কারণে তার অস্বস্তির মাত্রাটা আরও বেশি বেড়ে গেল। এভাবে হাঁটতে হাঁটতে বাগানের অর্ধেকটা যখন সে পেরিয়ে এসেছে, ঠিক সেই সময় হঠাৎ করে তার পায়ের সাথে কিছু একটা ধাক্কা লাগে। সে নিচ দিকে তাকিয়ে চমকে ওঠে। সে দেখে একটা কাটা মাথা। চেহারাটা একেবারে বিকৃত হয়ে খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছে। কালুর বুকের ভেতর ধরাস করে ওঠে। সে আগে কখনো এরকম দেখে নাই, তবে সে ভূত মনে করে ভয় পায় নাই, মূলত হঠাৎ করে এরকম কাটা মাথা দেখে ভয় পেয়েছে। কালু চিন্তা করেছে, আরে এই বাগানটা তো নিরাপদ না রে, নিশ্চয়ই এখানে খারাপ মানুষ বা ডাকাতের আস্তানা আছে। মানুষ খুন করে মাথা কেটে ফেলে রেখে গেছে, যাতে কেউ জানতে না পারে। দ্রুত গ্রামের লোকদেরকে জানাতে হবে যে এখানে একটা খুন হয়েছে। সে এই চিন্তা করছে। তখন কালু দেখলো হঠাৎ করে সেই কাটা মাথাটির চোখ খুলে গেল, আর খুলে তার দিকে তাকালো, আর চোখ দুটো থেকে লাল আলো বের হচ্ছে। তারপর বড় একটা হা করে ভয়ানকভাবে হাসতে হাসতে বলছে, হ্যাঁ রে কালু, আমার মাথাটা জোড়া লাগিয়ে দিবি? এই দৃশ্য দেখে কালুর পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্রচণ্ড ভয়ে চিৎকার দিয়ে এক দৌড় দিল গ্রামের দিকে। ছুটতে ছুটতে একবার পেছন দিকে তাকিয়ে দেখলো বিরাট উচ্চতার মাথাবিহীন কয়েকটা বিভৎস দেহ এক হাতে কাটা মাথা নিয়ে ছুটে আসছে তাকে ধরার জন্য। তাদের চোখগুলো থেকে লাল আলো বের হচ্ছে, আর এক হাত বাড়িয়ে দিয়েছে তাকে ধরার জন্য। কালু পরিমরি করে আরও জোরে ছুটতে ছুটতে সেই বাগান পার করে লোকালয়ে ঢুকে গেল। তখন তো শীতকাল ছিল, বৃষ্টি বাদলার দিন ছিল না, রাস্তা তো শুকনা ছিল। এক সময় তার মামার বাড়িতে এসে হাঁফাতে হাঁফাতে দরজায় জোরে জোরে বাড়ি মারতে থাকলো। তার দাদি দরজা খুলে দেখে যে তার এই অবস্থা। এই অবস্থা দেখে দাদি তো খুবই উদ্বিগ্ন হয়ে পড়লো। তিনি নাতিকে ঘরের মধ্যে নিয়ে এসে বসতে দিল, তাকে একটু ধাতস্থ করার চেষ্টা করলো। দাদু অনেকবার কালুকে জিজ্ঞেস করছে কী হয়েছে কী হয়েছে, কিন্তু কালু তাকে ওই অবস্থায় কিছু বলার মতো আসলে অবস্থায় ছিল না। এরপর সেই রাতটা কালু কোনো রকম ভয়েই অনিদ্রায় কাটিয়ে দিল। পরের রাতে কালু খাবার খেয়ে শুয়ে পড়েছে। হঠাৎ গভীর রাতে তার প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু করে। ওই সময় তো ঠান্ডার সময়ই ছিল। প্রচণ্ড ঠান্ডা, এক সময় তার ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে বসে দেখে তার ঘরের জানলাটার এক পাল্লা খোলা। মূলত সেখান থেকেই ঠান্ডা বাতাস ঢুকছে ভেতরে। সে উঠে গিয়ে জানালা বন্ধ করতে গিয়ে দেখে জানালার বাইরে কিছুটা দূরে একটি মোটা তেঁতুল গাছের ডালের উপর কেউ একজন বসে আছে। আর এগুলোকে মনে হচ্ছে সে আগেও দেখেছে। বুঝতে পারে যারে এগুলোকে তো সেই আম বাগানে দেখেছি। কালো দেখে যে ওই ডালের উপর মুন্ডু কাটা দেহগুলি এক হাতে কাটা মুন্ডু নিয়ে বসে আছে, আর লম্বা লম্বা পাগুলো দোলাচ্ছে। বাচ্চারা যেভাবে ডালের উপর বসে দু পা দোলায় ওইভাবে দোলাচ্ছে, আর ওগুলোর চোখ জ্বলছে। কাটা মাথায় যে জোড়া চোখ রয়েছে সেই চোখ জ্বলছে। মনে হলো যে ওরা বুঝতে পেরেছে কালো জানালার কাছে এসেছে, দেখতেও পেয়েছে। আর তখন একটা অবয়ব হাত দিয়ে ইশারা করে কালুকে ডাকছে। কালু এই দৃশ্য দেখে ভয়ে জানালা বন্ধ করে দিয়ে বিছানায় লাফ দিয়ে উঠে পড়ে, আর লেপ মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে প্রচণ্ড ভয় পেতে থাকে। ভয় পেতে পেতে একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঠিক একদিন পর রাতের বেলা কালু শুয়ে আছে নিজের বিছানায়। হঠাৎ তার ঘুমটা পাতলা হয়ে আসে একটি শব্দে। সে চোখ বন্ধ করে আছে, কিন্তু একটা অদ্ভুত শব্দ সে শুনতে পারছে।
ঘরের মধ্যে তখন একটি কুপি জ্বলছিল। সেই কুপির হালকা আলোয় মোটামুটি সব কিছু বোঝা যাচ্ছিল। সে চোখ খুলে দেখে ঠিক তার মুখের উপরে সেই একটি বীভৎস কাটা মাথা শূন্যে ভাসছে, আর উজ্জ্বল লাল চোখ দিয়ে তার দিকে তাকিয়ে একান ওকান করে হা করে হাসছে। চোখ আর দাঁত রয়েছে, সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর বাকি আরও কিছু মাথা রয়েছে, 7-8টা মাথা হবে আর কি, এগুলো একই রকমভাবে শূন্যে ভেসে আছে আর তার দিকে তাকে একই রকমভাবে হাসছে। হঠাৎ সেই কাটা মাথার লম্বা চুলগুলো কালুর গলা পেঁচিয়ে ধরে চাপ দিতে থাকে। কালু প্রচণ্ড ভয়ে এক চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে তার দাদি ছুটে আসে এবং দেখে কালু ভয়ে ঠকঠক করে কাঁপছে আর কান্না করছে। তো দাদি কালুকে জড়িয়ে ধরে শান্ত করানোর চেষ্টা করেন। একসময় কালু একটু স্বাভাবিক হয়, তখন এই শুরু থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব কিছু বিস্তারিত খুলে বলে তার দাদিকে। দাদি সব কিছু শুনে খুবই ভয় পায় এবং খুব চিন্তিতও হয়ে পড়ে। সেই রাত্রে দাদি তার সাথেই থেকে যায়, কোনোভাবে রাতটা পার করে। কারণ উনি অপেক্ষা ছিলেন কোনোভাবে রাতটা পার হলেই উনি ভালো একজন ওঝা তান্ত্রিককে ডাকবেন। তো এরকমই একজনকে ডেকে নিয়ে আসেন। তো যেই ওঝা এসেছেন কালুর চিকিৎসা করতে, তাকে মূলত বিস্তারিতভাবে খুলে বলেন যে এই দত্তবাড়ির বাগানের স্কন্ধ কাটা পিশাচগুলো কালুর পিছে পড়েছে। এই কথা শোনার পর ওই ওঝা বলে, আসলে এই দত্তবাড়ির বাগানের এই স্কন্ধ কাটা পিশাচগুলো খুবই শক্তিশালী, এদের সাথে মোকাবেলা করার সামর্থ্য আমার নেই। আপনি আমার থেকে ভালো কোনো তান্ত্রিককে দেখান, আমি আপাতত কিছু ঝাড়ফুঁক করে যাই। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই ছেলেকে আগামী 3 দিন খুবই সতর্কভাবে নজরে রাখবেন। একটু যদি অসতর্ক হন তাহলে ওই স্কন্ধ কাটারা এই ছেলেকে তুলে নিয়ে যাবে। আর এখন ওকে এখান থেকে বেরও করা যাবে না, ওকে যে শহরে পাঠিয়ে দেবেন সেটাও করা যাবে না, তাহলে আরও বিপদ হতে পারে। এখানেই ওকে থাকতে হবে, কিন্তু আগামী 3 দিন খুব সতর্কতার সাথে। তো ওঝার মুখে এই সমস্ত কথা শুনে খুবই হতাশ হয়ে পড়েন, ভীত সন্ত্রস্তও হয়ে পড়েন। তো ভীত সন্ত্রস্ত অবস্থাতেই যে থাকতে হবে বিষয়টা এরকম না, চেষ্টা তো চালিয়ে যেতে হবে এই ভয় কাটানোর জন্য, এই হতাশা কাটানোর জন্য। তো ওই গ্রামে আসলে ওই সময় এই লোকটার থেকে আর কোনো ভালো ওঝা বা তান্ত্রিক ছিল না যাকে দিয়ে উনি ওনার নাতির চিকিৎসা করাবেন। আর উনি একা বৃদ্ধ মানুষ, ওনার হাজব্যান্ড মারা গেছেন, উনি যে কী করবেন বুঝতে পারছিলেন না। আর এই কালুর মামারাও তখন বাড়িতে নাই, যে যার কাজে বাইরে ছিল, তারাও চাকরি বাকরি করতো। তো এভাবে 1 রাত 2 রাত করে কেটে যাচ্ছিল। সারা রাত এই কালুর দাদি নির্ঘুম কাটাতেন। একটু যদি উনি ঘুমিয়ে পড়েন বা তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসে তাহলে কালুর বিপদ হতে পারে, এই জন্য উনি সারাটা রাত জেগে কাটাতেন। তো এরকম করে 1 রাত 2 রাত কাটানোর পর 3য় রাত, ওই রাত্রে গভীর রাত্রে দাদি যে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে উনি বুঝতে পারেন নাই। যখনই তার তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায় উনি দেখেন যে আরে কালু কই, কালু তো বিছানায় নাই, কি করা যায়। কিন্তু ঘর কিন্তু ভেতর থেকে হুড়কো দিয়ে বন্ধ করা, মানে ভেতর থেকে ঘর বন্ধ করা, খিল যেটাকে আমরা বলি, খিল দিয়ে বন্ধ করা। এখন দাদির তো মনে পড়ে সেই ওঝার বলে যাওয়া কথাগুলো। দাদি তো ঘর থেকে বাইরে বেশি চিৎকার করে কান্নাকাটি শুরু করতে থাকে। তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির মানুষও ছুটে চলে আসে। তো উপস্থিত মানুষদেরকে বিস্তারিতভাবে সব কিছু খুলে বলেন যে আসলে ওঝা কী বলেছে। 2 রাত তো উনি পাহারা দিয়ে রেখেছেন, কীভাবে যেন উনি ঘুমিয়ে পড়েছিলেন সামান্য সময়ের জন্য। এরপর দেখে যে কালু নাই। তৎক্ষণাৎ সবাই ওই শীতের রাত্রে মশাল জ্বালিয়ে কালুকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কালুর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এরপর খুঁজতে খুঁজতে যখন সেই দত্তবাড়ির বাগানের কাছাকাছি যাওয়া হয় তখন গ্রামবাসীরা কালুর খোঁজ পায়। কিন্তু তারা যে দৃশ্যটা দেখেছিল সেটা তাদের মনের ভয়ের মাত্রাটা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। সেখানে গিয়ে সবাই দেখে কালু আর জীবিত নেই। কালুর শরীর থেকে মাথা, হাত, পা কে যেন টেনে ছিঁড়ে ফেলেছে নৃশংসভাবে, আর এদিক ওদিক ফেলে রেখেছে। কালুর দাদি নাতির এইরকম নৃশংস মৃত্যু দেখে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিছু মানুষ ভয়ে সেখান থেকে পালিয়েও যায়, কিছু মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে। দত্তবাড়ির লোকজনও চলে আসে, তারাও দেখে এই ঘটনা। আসলে ঘটনা যে শুধু এই 2টা, বিষয়টা এরকম না। এরপরও নাকি আরও বেশ কিছু মানুষ ওখানে মারা গিয়েছিল বা পূর্বেও এরকম ভয় টয় পেয়ে মারা গিয়েছে। আর এই স্কন্ধ কাটাদের তাড়ানোর জন্য নাকি গ্রামবাসীরা উদ্যোগ নিয়েছিল, দত্তবাড়ির লোকজন উদ্যোগ নিয়েছিল। কারণ শুরু থেকেই যে এই বাগানটা ভুতুড়ে ছিল বিষয়টা এরকম না,
কোনো একটা বিশেষ ঘটনার প্রেক্ষাপটেই মূলত এই ঝামেলাটা শুরু হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকরা আসছিল। একবার এক তান্ত্রিক রাতের বেলা ওই বাগানের ভেতরে গিয়েছিল কাজ করার জন্য। সেই রাত্রেই তান্ত্রিকের গগন বিদারী চিৎকারে গ্রামের প্রত্যেকটা মানুষের ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু রাত্রেবেলা কেউই ভয়ে সেখানে যাওয়ার সাহস করেনি। পরের দিন সকালে ওই দত্তবাড়ির লোকজন এবং গ্রামবাসীরা যখন ওই বাগানে ঢোকার পর তারা দেখে যে তান্ত্রিকের শরীরের বিভিন্ন অংশ গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে রাখা হয়েছে, এই গাছে একটা, ওই গাছে একটা, এরকম। এটা দেখার পর অনেক মানুষ কিছুদিনের জন্য ওই গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, এতটা ভয় পেয়েছিল। কিছুদিনের জন্য ওই গ্রামটা অনেকটা জনমানব শূন্যই হয়ে পড়েছিল। তারপর আবার লোকজন আসছে আস্তে আস্তে। সবসময় তো আর এরকম থাকে না, এরকম জনশূন্য থাকবে না, কারণ এটা তাদের ভিটামাটি, কয়দিন তারা বাইরে গিয়ে থাকবে, আবার আসছে। এখন কথা হলো এই আমের বাগানটি কিভাবে ভুতুড়ে হলো, এটা নিয়ে একটা কুখ্যাতি রয়েছে এলাকায়। জানা যায় এই দত্তবাড়ির একজন বিবাহিত মহিলার সাথে ওই গ্রামেরই একজন যুবক ছেলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। তো একদিন দত্তবাড়ির লোকজন এই বিষয়টা জেনে যায়, এই অবৈধ সম্পর্কের কথা। যেহেতু তারা প্রভাবশালী ছিল, তাই ওই বাড়ির বড় কর্তা লাঠিয়াল বাহিনী পাঠিয়ে সেই ছেলেকে তুলে নিয়ে আসে আর বেধড়ক পিটানি দেয়। এদিকে ওই ছেলেটা দেখে যে ওই বাড়ির ওই বিবাহিত মহিলা বেমালুম অস্বীকার করে যে এই ছেলেকে আমি চিনি না, ওটারে আরও বেশি করে পিটাও, আমি চিনি না, ও আমারে বিরক্ত করতো, এরকম কথা বলে আর কি নিজের দোষ ওই ছেলের ঘাড়েও চাপিয়ে দেয়। ছেলেরও দোষ ছিল, কিন্তু সে একদম দুধে দোয়া তুলসী পাতা সেজে যায়। এই বিষয়টা কিন্তু ওই ছেলেটা মারাত্মকভাবে নেয় যে এত বড় সাহস, তুই সব দোষ আমার ঘাড়ে চাপাই দিলি, এইভাবে বেধড়ক মারধর খাওয়াইলি। তবে তাকে জানে মেরে ফেলে নাই। ওই দত্তবাড়ির লোকজন বলছে যে আর যদি কখনো তোকে দেখি এই বাড়ির কারোর দিকে চোখ তুলে তাকাইছিস তাহলে কিন্তু এবার জানে মেরে ফেলবো। ছেলেটা ওখান থেকে চলে যায় মারধর খেয়ে। বেশ অনেকদিন অসুস্থ ছিল। আস্তে আস্তে যখন সুস্থ হয় তখন ওই মহিলার প্রতি ভয়ঙ্কর একটা আক্রোশ তার ভিতরে কাজ করে। এরপরে কি করে যে ওই মহিলার সাথে আবার সে ভাব জমাতে থাকে। ওই মহিলাকে বলে যে তুমি ওই দিন এরকম অস্বীকার করলা কেন? তখন ওই মহিলা বলতেছে যে ওই দিন যদি আমি স্বীকার করতাম তাহলে তো ওই দিন আমাকেও পিটায় মেরে ফেলতো আর তোমাকেও মেরেই ফেলতো, অস্বীকার করছি বলেই তোমার হয়তো বা জানে বাঁচায় রাখছে, এরকম মানে এরকম একটা বুঝ দেয় আর কি। আবার তার সাথে সেই পূর্বের অবৈধ সম্পর্কটা নাকি গড়তে থাকে। তবে এবার কিন্তু ওই ছেলেটার একটা অসৎ উদ্দেশ্য ছিল। ওই ছেলেটা একদিন ভুলিয়ে ভালিয়ে রাতের বেলা ওই মেয়েটাকে ওই বাগানে নিয়ে যায় এবং বাগানে নিয়ে যাওয়ার পর আগে থেকেই তার সাথে থাকা ধারালো একটা অস্ত্র দিয়ে গলা কেটে ওই মহিলাকে হত্যা করে। এরপর যখন দত্তবাড়ির লোকজন বিষয়টা জানতে পারে তখন তাদের সন্দেহের তীর যায় ওই ছেলেটার দিকে, যে নিশ্চয়ই তার একটা ক্ষোভ ছিল। সত্যি ওই ছেলেটাকে ধরে আনে, যদিও বা ওই ছেলেটা পালিয়ে গিয়েছিল। টানা কয়েকদিন তল্লাশির পর ওই ছেলেটার সন্ধান পাওয়া যায়। তখন তো এরকম বেশি গাড়ি ঘোড়া ছিল না যে সে খুব দ্রুত অনেক দূর চলে যেতে পারবে। তাদেরও তো অনেক লোকজন ছিল, চতুর্দিকে লোক পাঠিয়ে তার সন্ধান পেয়ে যায় একটা পর্যায়ে একটা দল। তাকে নিয়ে যখন ওই বড় কর্তার সামনে হাজির করা হয়, সে স্বীকার করে যে হ্যাঁ, সে তার ক্ষোভের বশবর্তী হয়েই মূলত এই কাজটি করেছে। সে ওই যে ওই দিন মিথ্যা কথা বলছে, তার ঘাড়ের উপর দোষ চাপাইছে, এই জন্য আবার সে পুনরায় তার সাথে সম্পর্ক করে ওই বাগানে নিয়ে গিয়েছে, তারপর তাকে হত্যা করেছে। তো এটা যখন বলে, ওই বড় কর্তা নির্দেশ দেন যে ওকে এখনই ওই বাগানে ধরে নিয়ে চল, যেখানে এই বাড়ির কোনো এক মহিলাকে হত্যা করছে নৃশংসভাবে, ওইখানে ওকেও একই রকমভাবে হত্যা করা হবে। তো ওই সময় তো এরকম বিচার আচার ছিল না, এটা তো অনেক আগের কথা। মানে দত্তবাড়ির এই ব্যাপারটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের কথা আর কি। তো তখন নাকি ওই বাগানে ওই ছেলেটাকে নিয়ে গিয়ে ধারালো বেশ লম্বা একটা রামদায়ের এক কোপে তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। তো এরপর থেকেই নাকি ওই বাগানে এই স্কন্ধ কাটাদের আবির্ভাব শুরু হয়ে যায়। কখনো ওই মাথা কাটা যে ছেলেটাকে মাথা কেটে ফেলেছিল আর কি, ওর অবয়ব দেখেছে এমনটা শোনা যায় না। মূলত এই ঘটনার পর থেকে এই ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর স্কন্ধ কাটাদের আবির্ভাব ঘটে ওই বাগানে। এরপর থেকেই মূলত ওই বাগানকে নিয়ে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটতে থাকে। তবে আবার যখন লোকজন আসতে থাকে তখন আবার সেটা আশেপাশের লোকজন আবার
আগের মতো করে যখন থাকতে থাকে, তবে তারা ওই বাগানটাকে এড়িয়ে চলার চেষ্টা করতো। বাগানটা নাকি এখনও আছে, তবে আগের মতো নাই। এখন তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখন এই 2025 সালে এসে অনেক কিছুতে পরিবর্তন হয়েছে। এখন অনেক লোকালয় গড়ে উঠেছে, আগের মতো ভয়ের ঘটনা আর কি শোনা যায় না। এতটুকুই মূলত জানিয়েছেন শোভন দাস। এটাই ছিল ঘটনা। প্রিয় লিজেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWALDBD afnandaharwalbd@gmail.com। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই, সেখানে গিয়েও কমেন্ট করতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তাদের জন্য বলছি, আমাদের ফেসবুকের লিঙ্ক দুটো, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দুটো এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাই আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাইয়ের পাঠানো। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম প্রিয় লিসেনার্স আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাইয়ের ঘটনায়, যার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি উনি আরেকজনের ভাষায় উল্লেখ করেছেন। আর দীর্ঘ এই ঘটনাটি আমি যদি ওই ভাষায় বা ওইভাবে উপস্থাপন করি তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। ঘটনাটি বেশ বেদনাদায়ক এবং শিক্ষণীয়ও বটে। চলুন মাশফিক ভাইয়ের পাঠানো ঘটনাটি ঠিক ওনার মতো, উনি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি। এছাড়া অন্য যে ঘটনাগুলো রয়েছে এগুলো আমি আমার মতো করে বলবো। এই ঘটনাটি আমি ওনার মতো করে, উনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাশফিক আহমেদ বলছিলাম বাগেরহাট জেলার মোল্লাহাট থানা থেকে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা আমি সংগ্রহ করেছি 2021 সালে। আপনি জানেন যে, বা আপনারা জানেন যে আমি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসি। ছোটবেলা থেকে ভৌতিক ঘটনা শোনার উপর আমার একটা আলাদা আগ্রহ রয়েছে। এটা আমার পরিবার বা আমার এলাকার মানুষ সবাই জানে। জীবনের সবচেয়ে বেশি ভৌতিক ঘটনা শুনেছি আমার দাদির মুখে। আমার দাদি 2024 সালে মারা গিয়েছেন। 2021 সালে আমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা মাদ্রাসার ওয়াজে যাই। দক্ষিণবঙ্গের অন্যতম বিরাট ওয়াজ মাহফিল হয় ওখানে। বাংলাদেশের সকল জেলার মানুষ এবং আলেম ওলামারা সেখানে আসেন ওয়াজের সময়। আমিও অনেকবার গিয়েছি। 2021 সালে আমি গিয়েছিলাম। সন্ধ্যার একটু আগে একটা লোককে খেয়াল করলাম, মাথায় বড় টুপি, বড় বড় দাড়ি, বিশাল বিশাল চুল, বয়স 70+ তো হবেই। দেখতে অনেকটা তান্ত্রিকের মতো লাগে। লোকটা একা বাঁশের সাথে হেলান দিয়ে বসে বসে কী যেন ভাবছে। ওয়াজে যেখানে মানুষ বসে সেখানে বাঁশ দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। যারা গহরডাঙ্গা মাদ্রাসার ওয়াজে গিয়েছেন তারা বিষয়টা জানবেন। লোকটাকে কয়েক মিনিট দেখলাম আর অবাক হলাম। ভাবলাম একটু কথা বলি। গিয়ে বললাম যে, কাকা কেমন আছেন, বাড়ি কোথায়? তো উনি আমার দিকে গম্ভীরভাবে ফিরে তাকালেন, কোনো উত্তর দিলেন না। আমি আবার বললাম যে, ও কাকা কথা শুনছেন? তো উনি ইশারা দিয়ে আমাকে তার পাশে বসতে বললেন। আমিও বসলাম। বসার পর ওনাকে বললেন যে, আপনার কি কোনো সমস্যা? অনেক সময় ধরে বসে থাকতে দেখছি আপনাকে আনমনা হয়ে, আর আমরা কথা বলছি উত্তরও দিচ্ছেন না। কোনো সমস্যা হয়েছে কি, আমাদেরকে বলেন। তখন লোকটি বলে, আরে বাবা রে, এত বিরক্ত করিস কেন রে? গায়ে অনেক জোর হয়েছে, বয়স কম, তাই কথার টোন বেশি, তাই না? এসব শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তো উনি বলে কি? আমি বললাম, চাচা কোনো সমস্যা হয়েছে কি না আপনার? একা একা বসে আছেন, কারোর সাথে কথা বলছেন না, মাঝে মাঝে উপরের দিকে তাকান। আপনার বাড়ি কি আশেপাশে? চাচা মনে হয় বুঝতে পেরেছেন যে উনি তার সাথে আসলে কথা বলবেনই। তো চাচা বলেন যে, এত উত্তেজিত হলে হবে? আমি তো মানুষ, বেঁচে আছি এটাই বেশি। বাড়ি ঘর পরিচয় এসব দিয়ে কি আসে যায় রে বাপু, বয়স হয়েছে, কখন আল্লাহর ডাকে চলে যাব। এক এক সময় এক এক জায়গায় থাকি, নির্দিষ্ট করে কোনো ঘর বাড়ি নেই। তখন আমি বললাম, চাচা আপনার চুল এত বড় রেখেছেন কেন?
অনেক সময় খেয়াল করলাম যে আপনি মাঝে মাঝে উপরের দিকে তাকান, কারণ কি? এই কথা বলার সাথে সাথে উনি আমার দিকে এমনভাবে তাকালেন মনে হয় আমি ওনার মেজাজ খারাপ করে দিয়েছি। তখন আবার বললাম যে চাচা কোনো সমস্যা? তখন চাচা বলেন যে বাপুরে, এটা অনেক বড় ইতিহাস। আমি ভবঘুরে, ঘর বাড়ি পরিবার পরিজন কিছুই নাই আমার, আর এসব কিছুর জন্য আমিই দায়ী। এখন বিভিন্ন জায়গায় থাকি, ইবাদত করি, মাদ্রাসা মসজিদে থাকি, তাবলিগের সাথী হই, এভাবেই দিন কেটে যায়। আমি কোনো তান্ত্রিক গোছের কিছু না, বুঝছো তো? আমাকে দেখে তো জাদুকর তান্ত্রিক মনে করছিলা। তখন আমি চাচাকে এই বিষয়টা শোনার জন্য এক কথায় চেপে ধরি, ঘটনাটা কি। চাচা এক পর্যায়ে বলে যে এগুলো সচরাচর কাউকে বলি না রে বাপু, পাপের কথা বলতে ভালো লাগে না, বুকের ভিতর হু হু করে ওঠে, বহু বছর চাপা দিয়ে রাখছি। যখন শুনতেই চাস মাগরিবের নামাজের পরে আসিস, তারপর দেখি বলবো ইনশাল্লাহ। তার কথা মতো মাগরিবের পর সেই জায়গায় আসলাম, দেখি চাচা হেলান দিয়ে আগের মতো করে বসে আছেন। আমাকে দেখে মুচকি হাসি দিলেন, বলল যে এই পাশে বস। আমার জীবনের একটা অভিশপ্ত অধ্যায় আছে, যেটা আমি সচরাচর কাউকে বলি না। যদি কারোর সাথে আন্তরিকতা হয়, কেউ জিজ্ঞেস করে, খুব চেপে ধরে, তখন বলি, বললে নিজেকে হালকাও লাগে, বুকের মধ্যে হু হু করে ওঠে। ওই সমস্ত কাজের কারণে আজকে আমার এই অবস্থা। তাহলে শোন সেই অভিশপ্ত জীবনের কথা। এরপর উনি বলতে শুরু করেন, সাল ৭২ কি ৭৩ হবে। উনি ওনার ভাষায় বলেন, আমরা সেভাবেই বলছি। একটা সাধারণ ঘরে জন্ম আমার, 2 ভাই 1 বোন, আর বাপ মা নিয়ে আমাদের সংসার ছিল। আমার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায় ছিল তৎকালীন সময়ে। শরীরের গঠন ভালো এবং সাহসী হওয়ায় এলাকার বিভিন্ন কাঠুরেদের সাথে সুন্দরবনের ভেতরে যেতাম কাঠ কাটতে। সবসময় না, মাঝে মাঝে। বয়স তখন 20-21 হবে। ছোটবেলা থেকে দারুণ সাহসী ছিলাম। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে ফকির বাড়ি ছিল, মানে বংশ পদবী ফকির। ওই বাড়িতে চামেলি নামে একটা মেয়ে ছিল। অবস্থা ভালো হওয়ায় আমাদের এলাকায় ফকির বাড়ির একটা নাম ডাক ছিল ওই আমলে। গ্রামের চলাচলের সময় মাঝে মধ্যেই ওই মেয়েকে দেখতাম। একটা সময় মেয়েটাকে আমার অনেক ভালো লেগে যায়। চিন্তা করতে থাকি কিভাবে তাকে আমার কথা বলবো। এসব চিন্তা করতে করতে কেটে যায় 2 মাস। আমরা খুবই সাধারণ ঘরের ছেলে। বাবা সুন্দরবনের খালের আশেপাশে নদীতে মাছ ধরে, সেই মাছ বেচে আমাদের সংসার চলে। বলতে গেলে আমি জেলে পরিবারের ছেলে। চামেলি ফকির বাড়ির মেয়ে, আবার চেহারাও ভালো। সব কিছু মিলিয়ে চামেলি যে আমার ভালো লাগার বিষয়টা মেনে নেবে না, এটাই স্বাভাবিক। ওই যুবক বয়সে যদি প্রথম কাউকে ভালো লাগে, তাহলে মানুষ সেই ভালো লাগার মানুষকে পেতে অনেক কিছু করতে চায়। আমিও তার ব্যতিক্রম না। আমার একটা সাইকেল ছিল। একদিন আমি সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলাম, তখন দেখি চামেলি বাড়ির দিকে যাচ্ছে। চামেলি আমাকে চিনতো। আমি সাইকেল দাঁড় করালাম। চামেলিকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আমি চামেলিকে বললাম, কেমন আছো চামেলি? চামেলিও উত্তর দিল যে ভালো। আমি বললাম, কোথায় গিয়েছিলে? চামেলি বলল, চাচার বাড়িতে। এটা বলে চামেলি আমার দিকে তাকায়, একটা মুচকি হাসি দিয়ে বাড়িতে চলে যায়। এই হাসি দেখে আমার ভালো লাগা, ভালোবাসা যেন আরও বহুগুণ বেড়ে যায়। এরপর থেকে শুধু চামেলিকে দেখার ইচ্ছে জাগতে শুরু করে। ওদের বাড়িতে অনেক আম গাছ ছিল। তখন ছিল গরমের সময়। ওদের গাছের আম কোড়ানোর অজুহাতে ওকে দেখতে যেতাম। এক পলক চামেলিকে দেখার জন্য ওর বাড়ির আশেপাশে অনেক সময় কাটিয়ে দিতাম। তখন এত ঘরবাড়ি ছিল না, এত ঘনবসতিও ছিল না, দূরে দূরে বাড়ি ছিল, জঙ্গল গাছপালা ছিল বেশি। একদিন ভর দুপুরে ঝড় শুরু হয়েছে, সাথে বৃষ্টি। এই তো সুযোগ চামেলিদের বাড়িতে যাওয়ার। চলে গেলাম আম কুড়াতে। অনেক আম পড়েছিল সেদিন, অনেক ছোট ছোট ডালও ভেঙে পড়েছিল নিচে। আমি আম কুড়াচ্ছিলাম আর ভাবছিলাম চামেলিকে কখন দেখব। হঠাৎ পেছন থেকে কে বলে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসে, মানে বলছে যে ওখানে কে, এরকম। বুঝলাম এটা চামেলির গলা। পেছনে তাকিয়ে দেখি চামেলি দাঁড়িয়ে আছে। মনে যে কী যে ভালো লাগলো, বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। চামেলি বলল, আপনি এখানে কি করেন? আমি বললাম, আম কুড়োতে এসেছি। চামেলি বলে, আমাদের এখানে আম কুড়োতে আসেন কেন? এটা শুনে মনটা একটু খারাপ হলো। এরপর চামেলি বলে, আমি দেখি আপনি মাঝে মাঝে আম কুড়াতে আসেন। আম কুড়াতে আসবেন, এতে কোনো সমস্যা নাই, এখানে অনেকে আম কুড়াতে আসে। ওই দিন চামেলির সাথে কিছু সময় কথা বললাম। চামেলির কথা শুনে মনে হচ্ছিল সেও আমাকে পছন্দ করে। হঠাৎ চামেলি বলল, আমি ভিজে গেছি, আমার ঠান্ডা লাগবে, আমি যাই, আপনিও চলে যান, নাহলে ঠান্ডা লাগবে। এটা বলে চামেলি চলে গেল। এসব শুনে মনে মনে
এক প্রকার ভালোবাসা উপচে পড়ার মতো অবস্থা। এভাবে চলতে থাকে দিন। মাঝে মাঝে চামেলির সাথে রাস্তায় দেখা হয়, আবার মাঝে মাঝে আম কুড়োতে গিয়ে দেখা হয়। এভাবেই চলে যাচ্ছিল দিন। একটা সময় নিজের মনের কথা বলার জন্য পাগলের মতো হয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই চামেলিকে বলতে পারছিলাম না। এদিকে সারাদিন চামেলিকে নিয়ে ভাবনা চিন্তা করার কারণে কোনো কাজেই কিছুতেই মন বসছিল না। সুন্দরবনে কাঠ কাটতেও যাচ্ছিলাম না। বাড়ি থেকে অনেক বেশি কথা বলতো, রাগারাগিও করতো, তাও যেতাম না। একদিন গেলে 10 দিন যেতাম না। এভাবে আর পারছিলাম না। একদিন আম কুড়োতে গিয়ে দেখি চামেলিও আম কুড়াতে আসছে। সেদিন আশেপাশে কেউ ছিল না। ওই দিন চামেলিকে আমার ভালোবাসার কথা খুলে বললাম। এরপর চামেলি যা বলল তা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। চামেলি আমার কথা শুনে বলে, আপনি এসব কী বলেন? আপনি ছেলে ভালো আমি জানি, কিন্তু আমার পরিবার আর আপনার পরিবার কি একসাথে কোনোভাবে যায়? এটা তো আপনাকে বুঝতে হবে। তাছাড়া এই কথা আমার বাপ চাচারা শুনলে আপনার কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমি চাই না আপনার কোনো সমস্যা হোক। আপনি চলে যান, এখানে আর আম কুড়োতে আসবেন না। আর শোনেন, সব জিনিস সবার কপালে সয় না। চামেলি চলে গেল। আমি মূর্তির মতো দাঁড়িয়ে ভাবছিলাম, কি হলো, কি হবে এখন আমার সব আশা শেষ। মনে পাথর চাপা দিয়ে ওই দিন বাড়িতে চলে গেলাম। মনটা এত খারাপ ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম চামেলি আমাকে পছন্দ করে, কিন্তু পরিবারের কথা ভেবে আমাকে এটা বলছে। এভাবে কেটে যায় কয়েকদিন। এর ভিতর চামেলির সাথে আমার আর দেখা হয় না। চামেলিদের গৃহস্থ বাড়ি হওয়ায় ওদের বাড়িতে অনেকে কাজ করতো। এর ভিতর একজনের নাম ছিল জ্যোৎস্না। এই জ্যোৎস্নার বাড়ি ছিল আমাদের বাড়ির কাছেই। জ্যোৎস্না আবার খুব ভালো ছিল, আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল পারিবারিকভাবে। জ্যোৎস্না আমার রক্তের কিছু না হলেও তাকে ছোটোবেলা থেকে খালা বলে ডাকতাম। একদিন জ্যোৎস্না খালাকে আমি চামেলির কথা খুলে বললাম। খালা আমার কথা শুনে আমাকে বলে, আরে বলিস কী রে হতভাগা, আমাকে বলছিস ভালো কথা, খবরদার এই কথার কাউকে বলবি না। চামেলির বাপ চাচারা শুনলে তোর আর তোর পরিবারের কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটিয়ে ফেলবে। জ্যোৎস্না খালাকে বললাম যে, খালা আমি চামেলিকে অনেক ভালোবাসি। খালা হেসে বলে, ওরে পাগল, এই বয়সের ছেলেদের এরকম সমস্যা হয়, মেয়েদের এরকম একটু সমস্যা হয়, একটা সময় ঠিক হয়ে যায়, এগুলো সব বয়সের দোষ। চামেলিদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য কি তোরা? তাই এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন আমি খালার হাত জড়িয়ে ধরে কান্না করে দিলাম। খালা এত সময় সিরিয়াসভাবে না নিল, এবার খালা খুব সিরিয়াসলি নিল। খালা তখন বলে ওঠে, সর্বনাশ, তুই তো কঠিন বিপদে পড়বি রে বাপু, তুই তো সবই জানিস, তাহলে এমন ভুল কিভাবে করলি? আমি খালাকে বললাম যে, খালা আমার মুখের দিকে তাকায় তুমি কিছু করো। খালা বলল যে, দেখি কালকে আমি চামেলির সাথে কথা বলি, ও কি চায়। কিন্তু ওর পরিবারের যদি আমার আর তোর এই বিষয় জানে তাহলে দুজনেরই কিন্তু সমস্যা হবে। আমাকে তো ওই বাড়ি থেকে বের করে দেবেই। আমি কাজ করে খাই, তখন আমাকে গ্রাম ছাড়া করবে, তখন স্বামী ছেলে পেলে নিয়ে আমি এখন কোথায় যাব? সুতরাং আমার বিষয়টাও তো বুঝতে হবে তোকে। আমি যতটুকু পারি আমি জানাবো। তো খালা তো এ কথা বললেন। আমি ওই দিন বাড়িতে চলে আসি। পরদিন বিকালে খালা আমাদের বাড়িতে এসে আমাকে ডাক দেয়, আর আমিও বাইরে যাই। খালা আমাকে যা বলে সেটা শুনে মনে হচ্ছিল পৃথিবীতে আমি আর থেকে কি করব। খালা চামেলিকে আমার বিষয় জানতে চাইলে চামেলি খালাকে বলেছে, ও ছেলে ভালো, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া কালকে আমাকে দেখতে আসবে। আমাকে বুঝাই বলার জন্য চামেলি খালাকে অনুরোধ করে যে ওকে বুঝাই বলেন যে এটা সম্ভব না। শেষে চামেলি খালাকে একটা কথাই বলে যে ভাগ্য সবসময় সবার মনের মতো হয় না, সবাই সব কিছু পায় না। খালার মুখে সব কথা শুনে সেদিন আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছিল। আমি দেখলাম খালার চোখেও পানি। খালা বলল, চামেলিকে ভুলে যা, কালকে ওকে দেখতে আসবে। এসব জানাজানি হলে সবার জন্য সমস্যা হবে, তাই তুই এসব ভুলে যা। এই বলে খালা চলে গেল। আমি বাড়িতে গিয়ে কান্না করলে বাপ মা ভাই বোন শুনবে, তাই বাড়ির পাশে জঙ্গলের ভেতর দিয়ে গেলাম, তারপর কান্নাকাটি করলাম। কালকে দেখতে আসবে চামেলিকে, এটা মোটেও মেনে নিতে পারছিলাম না কিছুতেই। চামেলির বিয়ে হয়ে যাবে বা চামেলি অন্য কারো ঘরে গিয়ে সংসার করবে, এটা আমি বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। হয় চামেলি পৃথিবীতে থাকবে, না হয় আমি থাকবো, এমন কথা মনের ভিতর ঘুরতে থাকে। পরদিন সকালে আমি চামেলিদের বাড়ির আশপাশে ঘুরলেও চামেলিকে দেখতে পাইনি। মনের মধ্যে হাঁসফাঁস করছিল, চামেলি অন্য কারো হবে, এটা যেন আমার কাছে মৃত্যুর সমান। চামেলির চাচা আমাকে তাদের বাড়ির পাশে ঘোরাফেরা করতে দেখে। আমি বাড়িতে চলে যাই, কিছুতেই মন বসছিল না। বিকেলবেলা হঠাৎ জ্যোৎস্না খালার ডাকে আমি ঘর থেকে বাইরে বের হই।
সাইডে গেলে খালা আমাকে বলে, চামেলির বিয়ে আগামী শুক্রবার, তুই আর ওর সাথে যোগাযোগ করবি না, করার চেষ্টাও করবি না, খবরদার, নিষেধ করে গেলাম তোকে, আমাকে বিপদে ফেলিস না বাপ। খালার মুখে এটা শুনে আমি কি উত্তর দিব? খালার মুখ দেখে বুঝলাম চোখের গোড়ায় পানি জমে আছে, শুধু বের হচ্ছে না। আমার মনে হচ্ছিল পায়ের নিচে কোনো মাটি নেই। খালা চলে গেল। আমি ছটফট করছিলাম চামেলির সাথে একবার কথা বলবো বলে। চামেলিদের বাগানে সন্ধ্যার আগে আম কুড়োতে যাই, তখন বাড়িতে তেমন কেউ ছিল না। চামেলি দূর থেকে আমাকে দেখে আম গাছের এদিকে আসে। চামেলিকে দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। চামেলি বলে, আপনি এখানে কেন আসছেন? আপনাকে আমি নিষেধ করেছি। আমি বললাম, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? চামেলি বলল, হ্যাঁ। আমি বললাম, আমার কি হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কি করব তুমি বলে দাও। চামেলি বলে, সবার কপালে সব কিছু হয় না, আপনি আমাকে ভুলে যান। আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার কিছুই করার নাই, আমি চাইলেও কিছু করতে পারি না। আপনি আজকের পর আর আমার সামনে আসবেন না। আপনি সামনে আসলে আমার কষ্ট হবে, আর কখনো কোনো দিন আমার সামনে আসবেন না, এটাই আপনার কাছে আমার চাওয়া। চামেলির চোখে পানি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। দূর থেকে চামেলির চাচা আমাদের কথা বলতে দেখে কিছুটা আন্দাজ করতে পারে। চামেলির চোখে পানি দেখে সে বিষয়টা বুঝে গেছে যে আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। আসলে তো ওরকম সম্পর্ক ছিল না, এটা সত্য। চামেলি আমাকে পছন্দ করে, কিন্তু সে মুখ ফেটে বলেনি কখনো, বা মুখ ফেটেও কখনো বলার চেষ্টা করেনি। তবে এখন যতটুকু মুখ ফুটে বলেছে তাতে বোঝা গেছে। আমি চামেলি চাচাকে দেখে বাড়ির দিকে হাঁটা ধরি। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, মনটা ভেঙে গেছে, বাঁচার যেন আর ইচ্ছেই করছে না। নিজেকে এত অসহায় কখনো মনে হয়নি। বাড়িতে গিয়ে শুয়ে আছি আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। যখন সন্ধ্যা পেরিয়ে রাত, হঠাৎ আমার বাবার নাম ধরে কে যেন ডাকছে। বাবা বের হলো, আর আমিও বাইরে বের হলাম চোখ মুছতে মুছতে। বের হয়ে দেখি চামেলির বাবা আর চাচা দাঁড়িয়ে আছে। হঠাৎ কথাবার্তা ছাড়াই আমার বাবাকে চামেলির চাচা গালিগালাজ শুরু করে দেয়। আমার বাবা বলে, আমাকে গালিগালাজ কেন করছেন? আমি কি করছি? তখন চামেলির বাবা আমার বাবাকে বলে, ছেলেকে আমার মেয়ের পিছনে লাগিয়ে লাভ নাই, ছেলেকে সামলা, না হলে তোদের সবাইকে এলাকা ছাড়া করব। আমার সামনে আমার বাবাকে এমনভাবে অপমান করলো, এটা তো আসলে সহ্য করার মতো না। আমার কারণেই এমনটা হলো। যাওয়ার সময় আমার বাবাকে চামেলির চাচা বলে যে, তোর ছেলেকে যদি আমার বাড়ির পাশে দেখি তাহলে হাত পা কেটে ফেলে দিব সুন্দরবনের গহীন জঙ্গলে। ওরা চলে গেলে বাবা আমার দিকে তাকায় কান্না করে আর আমার মুখে দুটো চড় মারে। আমার বাবা বলে, আমাদের কি এলাকায় থাকতে দিবি নাকি চলে যাব? বাবার এসব কথা শুনে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল কষ্টে। সন্তান যত খারাপই হোক না কেন, কোনো সন্তানের সামনে বাবাকে এমন অপমান করলে কোনো সন্তান সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। আমিও তার ব্যতিক্রম না। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। রাতে বালিশে মাথা দিয়ে ভাবছি কি করা যায়। এমনিতেই চামেলি অন্য কারো হবে এটা যেমন মেনে নিতে পারছিলাম না, সাথে সাথে আমার বাবার এই অপমান সহ্যও হচ্ছিল না। দুটা মিলে আমি সিদ্ধান্ত নেই এমন কিছু করব যাতে চামেলির পরিবার সারা জীবন কাঁদবে। পরদিন ঘুম থেকে উঠে কাঠুরিদের সাথে কাঠ কাটতে সুন্দরবন চলে যাই। যাওয়ার সময় আমার মন খারাপ দেখে এক কাঠুরে, যার নাম ছিল সুরেশ, সুরেশ কাকা বলে ডাকতাম, উনি আমাকে বললেন যে, কিরে বাপু, তোর মন খারাপ কেন? মুখটা কালো হয়ে আছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি সুরেশ কাকাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। কাকা আমার এই অদ্ভুত কান্না দেখে বলে, কি হয়েছে আমাকে খুলে বল। তারপর কাকাকে সব কিছু খুলে বললাম। কাকা আমার কথা শুনে খুব আফসোস করলো, বলল, ভগবান সবাইকে সব কিছু দেয় না, ওই বিষয়টা ভুলে যা, কাজে মন দেয়। মিছেমিছি ভালোবাসার পিছনে দৌড়ায় লাভ নাই, এগুলো বয়সের দোষ, গরিবের ভালোবাসা বলতে কিছু নাই। তখন আমি কাকাকে বলি, আমি এর প্রতিশোধ নিতে চাই। আমি বেঁচে থাকতে চামেলি অন্য কারো হবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি বেঁচে থাকলে চামেলিকে অন্য কারো হতে দেব না, তাতে যা যা করার দরকার আমি করব। তখন সুরেশ কাকা কিছু সময় কী যেন চিন্তা করলো। এরপর আমাকে বলল, সুন্দরবনের ভেতরে এক অঘরী সাধু তান্ত্রিক টাইপের এক লোক আছে, আমি অনেক বছর যাবৎ তাকে চিনি। এখানে কাজের মারফতে মূলত বিভিন্ন সময় তার সাথে দেখা হয়েছে, সেও আমাকে চেনে, অনেক সাধনা করে সে। ওনার নাম হচ্ছে নির্মল সাধু। চাইলে তার সাথে কথা বলে দেখতে পারিস, উনি কিছু করতে পারে কি না।
তখন আমি সুরেশ কাকাকে বলি আমাকে নির্মল সাধুর কাছে নিয়ে যেতে। সুরেশ কাকা বলে, অনেক আগে আমি একবার তার কাছে গিয়েছিলাম, সে এখন কোথায় আছে আমি একটু খবর নিয়ে নেই, কালকে তোকে নিয়ে যাব। একথা শুনে মনে মনে একটু আশ্বস্ত হই। ওই দিনের মতো কাঠ কাটার কাজ শেষ হয়। বলে রাখা ভালো, সুন্দরবনে কাঠ কাটতে কাটতে মাঝে মাঝে আমাদের অনেক গভীরে যেতে হয়, আর সেই সুবাদে সুন্দরবনের অনেক ভেতরের অনেক অদ্ভুত আর আজব জিনিস কিন্তু চোখে বাঁধে। সাথে সাথে আবার অনেক জায়গাও পরিচিতও হয়ে যায়। ওই দিন কাঠ কেটে আমরা বাড়িতে ফিরি না। আমরা ওই দিন 6 জন ছিলাম। আমরা নৌকায় থেকে যাই। পরদিন সুরেশ কাকা আমাকে বলে, নির্মল সাধুর খোঁজ পেয়েছি, চল। তো দুজন রওনা দিলাম। হিরন পয়েন্ট থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার আগে কোনো একটা জায়গা হবে, জায়গাটার নাম মনে নেই এখন, সেখানকার কী নাম সেটাও আর জানি না। সেখানে একটা জায়গায় বিশাল এক কড়ই গাছের নিচে বসেছিল নির্মল সাধু। ওনার চেহারা স্রোত দেখলে গা শিউরে ওঠার মতো। সামনে ধূপ জ্বলছে, ধোঁয়া উঠছে। সাধুর মাথায় বিশাল বিশাল জট, বুক অবধি দাড়ি, গলায় অনেক ধরনের মালা, হাতে বড় একটা হার ছিল। সুরেশ কাকা সাধুকে ডাক দিলে সাধু আমাদের দিকে তাকায়, এরপর আমাদেরকে তার কাছে ডাকে। সাধু সুরেশ কাকাকে বলে, আরে সুরেশ, তুই এত বছর পর? সুরেশ কাকা বলে যে, একটা বিপদে পড়ে আসছি, আমার সাথে কাজ করে এই ছেলেটারই সমস্যা, ও একটা ঝামেলায় পড়ছে। আমি আপনার কথা বলছি, ও আপনার কাছে আসতে চেয়েছে, তাই নিয়ে আসছি। সাধু আমাকে বলে, তোর মুখ দেখে মনে হচ্ছে রে বাপু, প্রতিশোধের কালো ছায়া আর ভালোবাসা দুটোই তোর মুখে বাসা বেঁধেছে। কি হয়েছে বল। তখন সাধুকে আমি সব কিছু খুলে বলি। সব বলা শেষ হলে সাধুকে আমি বলি, আপনি যা বলবেন আমি তাই শুনব। যে কোনো কিছুর বিনিময়ে আমি চামেলিকে চাই, আর আমার বাবার অপমানের প্রতিশোধ নিতে চাই। চামেলি যেন অন্য কারো না হয়। তখন সাধু কিছু সময় চুপ করে থেকে বলে, এটা অনেক জটিল বিষয়, ভেবে দেখ তুই। আমি চামেলিকে তোর কাছে এনে দিতে পারবো কি না জানি না, তবে চামেলির কোথাও বিয়ে হতে দেব না। তার জন্য তোর কিছু কাজ করতে হবে, এবং আমাকে চামেলির ব্যবহার করা কোনো একটা কাপড় আর চামেলির মাথার একটা চুল এটা এনে দিতে হবে। তার বিনিময়ে আমাকে একটা জিনিস তোর দিতে হবে। আমি কোনো কিছু না ভেবেই এক কথায় রাজি হয়ে যাই। আমি ভাবছিলাম হয়তো টাকা পয়সা চাইবে, ওটা আমি যত কষ্ট করেই হোক এনে দেব। সাধু বলে, যেটা চাইবো সেটা কিন্তু না বলতে পারবি না। আমি বললাম, ঠিক আছে, ও নিয়ে আপনি ভাববেন না। চামেলিকে হারানোর কষ্ট আর বাবার অপমানের কাছে সব কিছু তুচ্ছ মনে হচ্ছিল। সাধু বলল, চামেলির কাপড় আর মাথার একটা চুল কালকে বিকালের মধ্যে আমাকে এনে দিবি। আমি হা বলে সুরেশ কাকাকে নিয়ে ওখান থেকে চলে আসি। তারপর আমাদের বাকি কাঠুরদের সাথে ওই দিনই বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই জ্যোৎস্না খালার কাছে গিয়ে বিষয়টা খুলে বলি, আর চামেলির কাপড় আর মাথার একটা চুল এনে দিতে বলি কালকে সকালের মধ্যেই। জ্যোৎস্না খালা আমাকে সরাসরি না করে দেয়। তখন আমি খালার পা জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করি। খালা আমার কান্না দেখে আমাকে আর না করতে পারেনি। খালা আমাকে বলে, তুই যেটা করছিস এটা যদি চামেলির পরিবার জানতে পারে তাহলে কি পরিণতি হবে বুঝছিস? আমাদের সবাইকে মেরে নদীতে ভাসিয়ে দেবে। তখন আমি বললাম, খালা, জীবন্ত লাশের থেকে মৃত লাশ ভালো। খালা বলে, দেখি আমি জোগাড় করতে পারি কি না। আমি বাড়িতে চলে যাই আর খালার জন্য অপেক্ষা করতে থাকি। মনের ভিতর রাগ, ক্ষোভ আর প্রিয়জন হারানোর যে বেদনা দারুণভাবে বাসা বেঁধেছিল। পরদিন নির্মল সাধুর কাছে যাওয়ার কথা। বেলা 12টার দিকে জ্যোৎস্না খালা আমাদের বাড়িতে এসে আমাকে ডাক দেয়। আমি তো মহা খুশি। আমাকে বাইরে ডেকে নিয়ে চামেলির কাপড়ের একটা টুকরো আর একটা কাপড়ের ভেতরে একটা লম্বা চুল দেয়। আমি ওটা নিয়ে সুরেশ কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এমন সময় জ্যোৎস্না খালা শেষবারের মতো বলে, যা করিস এখন ভেবে চিন্তে করিস। চামেলির কিছু হলে সহ্য করতে পারবি তো? আমি খালার কথার আগামাথা বুঝলাম না। আমি সুরেশ কাকার বাড়িতে গেলাম। কাকা যেন আমার অপেক্ষাতেই ছিল। একসাথে সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গন্তব্য নির্মল সাধু। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। সাধুর আশেপাশে যেন সাদা এক ধরনের আলো দিনের মতো পরিষ্কার হয়ে আছে তার আশেপাশে। শুধু সাধু যেখানে বসে আসে সেই জায়গাটায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো আলোর কোনো উৎস খুঁজে পেলাম না। ওই আমলে অত রাতে গভীর জঙ্গলে আলো আসবে কোত্থেকে? সাধু আমাদের দেখে বলল, আমি ভাবলাম তোরা আসবি না, কিন্তু তোর আশা দেখে একটু বিচলিতই হলাম আমি। যাই হোক, জানতে বলছিলাম আনছিস? আমি চামেলির কাপড় আর অন্য আর একটা কাপড়ে মোড়ানো
চামেলির একটা চুল সাধুর কাছে দিলাম। সাধু ওটা হাতে নিয়ে মুচকি হাসল। আমি কিছু বুঝতে পারলাম না। সাধু আমাকে বলল, তুই যে কাজ করতে যাচ্ছিস এই কাজের পরিণতি কিন্তু খুবই খারাপ। এগুলো ভালো কিন্তু কিছু বয়ে আনে না, উল্টো জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। এখনও চিন্তা করে দেখ কাজটা করবি কি না। আমি বরাবরের মতোই পাথর মন নিয়ে বললাম, করব, আমাকে এটা করতেই হবে সাধু। দিনটা ছিল সোমবার, পরের শুক্রবার চামেলির বিয়ে। এর আগে আমার যেভাবেই হোক কিছু একটা করতেই হবে। সাধু বলল, ঠিক আছে, তোরা দূরে কোথাও যা, কিছু সময় পর তোদের শরীরের উপরে কয়েক ফোঁটা পানি পড়বে, তখন তোরা আমার কাছে আসবি। আমি এর ভিতর সব কিছু প্রস্তুত করছি। আমি আর সুরেশ কাকা কথাটা শুনে অবাক হলাম। পানি উপর থেকে পড়বে মানে কি? কিছু না বলে আমরা দুইজন নির্মল সাধু থেকে অনেকটা দূরে একটা নির্জন গাছের নিচে এসে বসলাম। রাতের বেলা জঙ্গলে বিভিন্ন ধরনের হিংস্র পশুর ভয় থাকে। তাছাড়া এই গহীন অরণ্যে একটা নির্জন জায়গায় না জানি কত অজানা ভয় রয়েছে। আর তাছাড়া আরও কিছু ভয় মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কত সময় বসেছিলাম জানি না। আমি আর সুরেশ কাকা বসে আলোচনা করছিলাম কি হবে সামনে, কি করতেছি, এইসব নিয়ে কথা বলছিলাম। হঠাৎ উপর থেকে বৃষ্টির মতো কয়েকটা ফোঁটা পানি পড়ল। বুঝলাম সাধুর ডাক পড়েছে। গেলাম সাধুর কাছে। সাধু আমাকে বলল, এখান থেকে বামে 300 গজ দূরে গিয়ে একটা খাল পাবি, ওইখানে দাঁড়ায় থাকবি। ওখান দিয়ে একটা নৌকা যাবে, ওই নৌকায় মাথাবিহীন একটা কুকুর থাকবে। নৌকাটা তোর কাছে এসে দাঁড়াবে, তখন তুই নৌকার ভিতর এই তাবিজটা ফেলে দিয়ে চলে আসবি। খবরদার, যাই হয়ে যাক, ফেরার সময় পেছনে ফিরে তাকাবি না। ভয় পেলে চলবে না, ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না তুই পেছন দিকে তাকাবি। পেছন দিকে তাকাইছিস তো মরছিস। তখন সাধুকে বললাম, আমি একা যাব, সুরেশ কাকা আমার সাথে যেতে পারবে না? তখন সাধু বলে, সুরেশ যেতে পারবে কিন্তু খালের কাছে যেতে পারবে না। সে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওদিকে তাকাতে পারবে না বা উকি ঝুঁকিও দিতে পারবে না। আমি বললাম, ঠিক আছে। সাধু বলল, তোরা এখন বস, আমি বললে তারপর যাবি, আবার কাজটা করে এখানে চলে আসবি। আরও কাজ আছে, এটাই শেষ না। তা আমরা বসে রইলাম। রাত তখন কয়টা বাজে জানি না, তখন তার আমাদের কাছে ঘড়ি ছিল না। জঙ্গলের ভিতর তো আরও বেশি অন্ধকার লাগে। আকাশে চাঁদের আলো থাকায় হালকা হালকা একটু আলোকিত দেখা যাচ্ছিল আর কি। একটার সময় নির্মল সাধু বলে, এখন যা। আমি আর সুরেশ কাকা হাঁটা দিলাম। কিছু দূর যাওয়ার পর বোঝা যাচ্ছিল সামনে একটা ছোট খালের মতো। বলে রাখা ভালো, সুন্দরবনের ভেতর ছোট ছোট অসংখ্য খাল রয়েছে। সুরেশ কাকা দাঁড়িয়ে পড়ল, আমি খালের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, তাবিজটা আমার হাতে। অনেক সময় দাঁড়িয়ে আছি, কিন্তু নৌকা আসার কোনো নাম নাই। কিছুটা বিরক্তও হচ্ছিলাম। হঠাৎ পানিতে মনে হয় ঢেউয়ের শব্দ। পানি নড়াচড়া শুরু করলো। বুঝলাম কিছু একটা হচ্ছে। এদিক ওদিক তাকালাম, হঠাৎ দেখলাম আলোকিত একটা ছোট নৌকা আমার দিকে আসছে। নৌকায় কোনো আলোর উৎস না থাকলেও কোনো এক অদৃশ্য আলোয় নৌকা আলোকিত হয়ে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেই নৌকায় ছিল বিশাল একটা কুকুর, যার মাথা ছিল না। মাথার জায়গা থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। নৌকাটা এসে আমার সামনে দাঁড়িয়ে যায়। নৌকা ছিল না কোনো মাঝি, একা একাই নৌকা চলছিল। আমি নির্মল সাধুর কথা মতো তাবিজটা নৌকার ভিতরে ফেললাম। নৌকাটি সাথে সাথে চলা শুরু করলো। ভয়ে আমার অবস্থা খারাপ। জীবনে এমন ভয়ঙ্কর কাজ প্রথমবার করতে এসেছি, আর এরকম ভয়ঙ্কর একটা জিনিসের সম্মুখীন হলাম। ভয়ে আমার শরীর দিয়ে ঘেমে পানি পড়ছিল। আমি তাবিজটা নৌকায় দিয়ে সাধুর দিকে হাঁটা ধরলাম। কয়েক কদম যাওয়ার পর পেছন থেকে ভয়ঙ্কর জন্তু জানোয়ারের হুঙ্কার শুনতে পাচ্ছিলাম, কিন্তু পেছনে তাকাইনি। সামনে এসে দেখি সুরেশ কাকা। পরে কাকা আর আমি নির্মল সাধুর কাছে গেলাম। সাধু আমাকে দেখে বলল, তোর সাহস আছে রে বাপু, আজকে আর একটা কাজ করতে হবে। এটা শুনে আমার মনে অজানা ভয় আবারও কাজ করতে থাকে। না জানি আবার কোন ভয়ঙ্কর কিছু সামনে পড়তে হয়। সাধু আমার হাতে আরেকটা তাবিজ দিয়ে বলে, আমার ঠিক পেছনের দিকে 200 গজ দূরে একটা গোলপাতা গাছ আছে। ওখানে বেশ কিছু গোলপাতা গাছ আছে, তবে যেই গোলপাতা গাছে দেখবি আলো জ্বলছে, ওইটার নিচে অপেক্ষা করবি। একটা মাগুর মাছ ওখানে এসে হা করবে। এই তাবিজটা ওই মাগুর মাছের মুখের ভেতরে দিয়ে তুই আগের মতোই এখানে চলে আসবি আমার কাছে। পেছনে ফেরা যাবে না, পেছনে ফিরলে মৃত্যু নিশ্চিত। আর আগের মতোই সুরেশ যেতে পারবে, তবে এই গাছের কাছে যেতে পারবে না, উকি ঝুঁকিও মারতে পারবে না। এটা করলে আজকের মতো তোর কাজ শেষ। এটা শুনে প্রথমবারের মতো মনে হচ্ছিল না জানি কি পাপ কাজ করতে চলছি। এই জঘন্য পাপ কাজের ফলাফল কি হয় তা তো বুঝতে পারছিলাম না। আমি সুরেশ কাকাকে নিয়ে সাধুর ঠিক পিছন পিছন হাঁটা শুরু করলাম।
কিছু দূর যাওয়ার পর দেখি একটা জায়গায় অনেকগুলো গোলপাতা গাছ, এর মধ্যে একটা গোলপাতা গাছে কোনো আলোর উৎস ছাড়াই মনে হচ্ছে ওখানে আলোকিত হয়ে আছে। সুরেশ কাকা একটু দূরে দাঁড়িয়ে থাকে, আমি গোলপাতা গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালাম। গোলপাতা গাছের ওখানে কিছুটা পানি ছিল। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মনে হলো মাটির নিচে থেকে কিছু একটা উঠে আসছে। সেটি উপরে উঠে বিশাল একটা হা করে। তখনই আমি মাছটার মুখের ভিতরে তাবিজটা দিয়ে দিই। ওটা ছিল একটা বিশাল বড় মাগুর মাছ জাতীয় কিছু। তাবিজটা দিয়েই পেছন ফিরে সাধুর দিকে হাঁটা ধরি। পিছনে থেকে মনে হচ্ছে বিশাল কোনো দানবের ধূপধাপ পায়ের আওয়াজ, আবার মনে হচ্ছিল হাতির ডাক। আমি ভয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম, বারবার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, মুখ দিয়ে কথা বের করার শক্তিও হারিয়ে ফেলছিলাম। সুরেশ কাকাকে ধরে নির্মল সাধুর কাছে আসলাম। সাধু বলল, এখানকার কাজ হয়ে গেছে, আরও একটা কাজ বাকি। সাধু আমাকে বলে, তোদের পাশের গ্রামে অমুক জায়গায় একটা শ্মশান রয়েছে, ওই শ্মশানে গিয়ে এই তাবিজটা পুঁতে রেখে আসবি। এটাও তোকে একাই করতে হবে, আর এটা যদি করতে পারিস পরদিন থেকে এর ফল বুঝতে পারবি। আর হ্যাঁ, আমি আমার কাজ শতভাগ করব, কিন্তু বিনিময়ে তোর কাছে যেটা চাইবে ওরা, সেটা কিন্তু তোকে দিতেই হবে। আমি বললাম, ওরা ওরা কারা? সাধু বলে, সেটা সময় হলেই বুঝতে পারবি, এখন যা। আর এই তাবিজটা শ্মশানে পুঁতে রাখতে ভুল করিস না। একটু পরে সকালের আলো ফুটবে, তারপর তোরা বাড়ি যাবি। কিছু সময় বসে থাকার পর আকাশে দিনের আলো কিছুটা ফুটেছে। তখন সাধুর থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি আসতে দুপুর হলো। বাড়ি আসলে মা বাবা বলল, কোথায় ছিলি রাত্রে? বললাম, সুন্দরবনে গেছিলাম কাঠ কাটতে। তারা তেমন কিছু বলেনি। বাড়িতে আসলেই যেন চামেলির কথা মাথায় বেশি ঘোরে। মনে হচ্ছিল কত বছর চামেলিকে দেখি না। গোসল করে খেয়ে ঘুম দিলাম। বিকালে উঠে পাশের গ্রামের শ্মশানের ওদিকটাতে গেলাম, দিনের বেলা বা আলো থাকতে একটু দেখে আসার জন্য। শ্মশানটা দেখেই আমার বুকে ভয় জমাট বাঁধা শুরু করলো, বুক ধরফর শুরু করলো। তখন তো দিনের আলো ছিল, তাতেই বুক ধরফর শুরু হলো। রাতের বেলা না জানি কি হয়। শ্মশানে একটা বট গাছ ছিল, ওদিকে তাকালে মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। কত পুরনো শ্মশান, কি ভয়ঙ্কর অবস্থা। মনে হচ্ছিল শ্মশান তো না, মনে হচ্ছে একটা ভয়ঙ্কর উপত্যকা। আমি বাড়িতে চলে আসলাম। মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, যাবো কি যাবো না বুঝতে পারছিলাম না। কিন্তু এত কিছু করে যে পেছনে ফেরার কোনো সুযোগ নাই, এটা বুঝতে পারছিলাম। সন্ধ্যার পর তাবিজটা পকেটে নিয়ে সুরেশ কাকার বাড়িতে চলে আসলাম। সুরেশ কাকাকে বললাম, কাকা আমার অনেক ভয় লাগছে, আমার সাথে চলেন। কাকা বলল, আমি তো বাপু শ্মশান অবধি যেতে পারবো না, কিছুটা আগায় দিতে পারি, শ্মশানের কাছাকাছি দাঁড়ায় থাকবো, ওইটুকু তোকে তো একাই যেতে হবে, এই কাজ তো তোর। আমি বললাম, ঠিক আছে চলেন, এতটুকু করলেই হবে। আমরা শ্মশানে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটা সময় সুরেশ কাকা বলল যে, চলো যাই। দুজন শ্মশানের উদ্দেশ্যে বের হলাম। রাস্তা ছিল মাটির রাস্তা। দুজন হাঁটতে হাঁটতে গেলাম শ্মশানের কাছে। সুরেশ কাকা কিছুটা দূর থেকে বলল, আমি এখানে আছি, এবার তুই যা, ভয় পাবি না, চিন্তা করিস না, কিন্তু পেছন দিকে তাকাস না কিন্তু। আমি শ্মশানের দিকে হাঁটা ধরলাম। হঠাৎ ফিস ফিস করে কে যেন আমার কানের কাছে বলছে, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। আমি দাঁড়িয়ে পড়লাম, চারপাশে তাকালাম, দেখি কেউ নাই। ভয়ে হাত পা থরথর করে কাঁপছিল। হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে গেলাম। মনে হচ্ছিল আর মনে হয় বাড়িতে ফিরতে পারবো না, এত ভয় লাগছিল। চামেলির চিন্তা মাথায় আসায় একটু সাহস পাচ্ছিলাম। সাহস করে ঢুকলাম শ্মশানের ভেতর। হঠাৎ একটা গরম বাতাস এসে আমার বুকে লাগায় আমি মাটিতে পড়ে গেলাম। বুঝতে পারলাম না যে কি হলো। আমি তাড়াতাড়ি পকেট থেকে তাবিজটা বের করে শ্মশানের একটা জায়গায় তাবিজটা পুঁতে দিলাম। এদিক ওদিক তাকানোর মতো সাহস তখন আমার বুকের ভিতরে ছিল না। পাশের বড় গাছের দিক থেকে নড়াচড়ার একটা আওয়াজ শুনলাম, মনে হলো। ভয় আরও পেয়ে বসলো। তাবিজটা পুঁতে দিয়েই বাড়ির দিকে দিলাম এক দৌড়। মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। কিছু দূর এসে দেখি সুরেশ কাকা মাটিতে পড়ে আছে। ওনাকে ডাক দিলে উনি চোখ মুছতে মুছতে উঠল। বললাম, কাকা আপনি মাটিতে শুয়ে আছেন কেন? সুরেশ কাকা বলে যে, তুই যাওয়ার পর আমি তো দাঁড়ায় আছি, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার মাথায় একটা জোরে চর মারলো। এরপর আমার কিছু মনে নাই। তখন আমি বুঝতে পারলাম সমস্যাটা কিসে করেছে। তারপর সুরেশ কাকা আর আমি দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাকা আমাকে আমার বাড়িতে দিয়ে উনি ওনার বাড়িতে চলে গেলেন। রাত্রে ঘুমিয়ে পড়লাম। পরদিন বিকালবেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যোৎস্না খালার সাথে দেখা। খালা বলল, চামেলি অসুস্থ, সকাল থেকে নাকি কয়েকবার বমি করেছে আর শরীরে জ্বালা পোড়া ধরে গেছে। জ্যোৎস্না খালার কথা
যখন আমি শুনলাম আমি বুঝতে পারলাম কাজ শুরু হয়েছে। কিন্তু চামেলির অসুস্থতার কথা শুনে মনটা খারাপ হলো। জ্যোৎস্না খালা আর কিছু না বলে চলে গেল। আমি ভাবতেছিলাম যে নির্মল সাধু বলছে চামেলি আমার কাছে চলে আসবে, কিন্তু চামেলি অসুস্থ হইল কেন? আবার ভাবতেছি এই যে চামেলিকে কি আমি পাবো? সাধুর এত কঠিন কাজ করলাম, কিন্তু চামেলি যদি আমার না হয় তাহলে তো সব কিছু বৃথা। পরদিন সকালে সুরেশ কাকার সাথে কাঠ কাটার উদ্দেশ্যে আমি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হই। সুরেশ কাকা আমাকে বলেছিল এবার আসতে আমাদের 3 থেকে 4 দিন দেরি হবে। ঠিক আছে, দিনটি ছিল বৃহস্পতিবার। ওইবার কাঠ কাটা শেষ করে আমরা পরের রবিবার বাড়িতে আসি। এর ভিতর কাজের চাপে চামেলির কথা তেমন মনে না পড়লেও রাতে যখন ঘুমাতাম তখন চামেলির মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। যাই হোক, বাড়ি এসে খাওয়া দাওয়া করে ভাবলাম জ্যোৎস্না খালার সাথে দেখা করি, তাহলে চামেলির বিষয়ে জানা যাবে। তাছাড়া গত শুক্রবার চামেলির বিয়ের দিন ছিল, সেটার কি অবস্থা? সব মিলায় হঠাৎ মনের ভিতর ছটফট শুরু হলো। এতদিন শিওর ছিলাম যে চামেলির বিয়ে অন্য কোথাও হচ্ছে না, কিন্তু ওই দিন বিকালে জ্যোৎস্না খালার বাড়িতে গেলাম, গিয়ে দেখি খালা রান্না করছে। খালা আমাকে দেখে বলল, কিরে খুশি হয়েছিস এবার? আমি খালার কথা শুনে বললাম, কেন খালা, কি হয়েছে? কেন খুশি হবো কেন? খালা যেটা বললো সেটা শুনে মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমি কেন, পৃথিবীর কোনো প্রেমিক এটা সইতে পারবে না। খালা বলল, গত বৃহস্পতিবার রাত থেকে চামেলির অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে, রক্তবমি হয় অনেকবার। চামেলি ব্যথায় কাতরাচ্ছিল আর বলছিল ওরা আমাকে মেরে ফেলবে, আমার সমস্ত শরীরে যন্ত্রণা হচ্ছে, শরীরের ভিতরে মনে হচ্ছে কেউ সূচ ফুটাচ্ছে, আমি আর বাঁচব না। চামেলির কান্না দেখে সেদিন ওর পাশে থাকা সবাই কেঁদেছিল। একটা সুস্থ স্বাভাবিক মেয়ে এভাবে সবার সামনে যন্ত্রণায় কাতরাচ্ছে, এটা কোনো পরিবার মেনে নিতে পারে না। এভাবে করতে করতে শুক্রবার বিকালের দিকে চামেলি মারা গেছে। মৃত্যুর সময় ওর চোখ উপরের দিকে ছিল, দেখে মনে হচ্ছিল সে কোনো ভয়ানক জিনিস দেখে ভয় পেয়ে মারা গেছে। এটা শুনে আমি মাটিতে বসে পড়লাম। কি চাইলাম আর কি হয়ে গেল? খালাকে বললাম, খালা আমি তো এটা চাইনি, এর জন্য আমি দায়ী খালা। খালা আমাকে বলল, তোর আশা তো পূরণ হয়েছে, বলছিলি যে স্বামী তোর না হইলে অন্য কারো হবে না, তা স্বামী তো অন্য কারো হয় নাই, সে মারা গেছে, যা এবার মন যা চায় তাই কর, আমার কাছে খবরদার আসবি না। আমি খালার বাড়ি থেকে হাঁটা ধরলাম। হাঁটতেছি, কোন দিক যে হাঁটতেছি নিজেও বুঝতে পারতেছিলাম না। আমার শরীরে কোনো জোর পাচ্ছিলাম না। জীবনে নিজেকে এত অপরাধী কখনো মনে হয়নি। আমি নিজের হাতে আমার ভালোবাসার মানুষকে শেষ করলাম, এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। নির্মল সাধুর উপর আর নিজের উপর এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল নিজের চামড়া নিজেই কেটে ফেলি। একবার ভাবলাম গলায় দড়ি দিব, আবার ভাবলাম বিষ খাবো, কিন্তু কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। সুরেশ কাকার বাড়িতে গিয়ে কাকাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে দিলাম। কাকা বলল, কি হয়েছে? আমি সব কথা খুলে বললাম। কাকাও দেখলাম চোখ মুছতেছে। কাকা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কত কষ্টই না করলি তুই, আর ফলাফল হলো পুরোই উল্টো। এখন সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই রে, সেটাই কর। তখন কাকাকে বললাম, কাকা সব কিছু করলেও আমি তো আর চামেলিকে ফেরত আনতে পারবো না, চামেলি তো আর ফেরত আসবে না। চাচা আমাকে অনেক বোঝালো। আমি চামেলির মৃত্যু কোনোভাবেই সইতে পারছিলাম না, ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। এভাবে কেটে যায় কয়েকদিন। বাবা মা বুঝতে পারে আমার কিছু হয়েছে, ঠিকমতো খাই না, ঘুমাই না, সারাদিন মন খারাপ, কাজে যাই না। বাবা মা আমাকে বোঝায়। চামেলির কষ্ট ভোলার জন্য একদিন আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাই। তখন এমন গাড়ি ঘোড়া ছিল না, লঞ্চে উঠি, বর্তমান চুয়াডাঙ্গার কোনো একটা জায়গায় নামি, অপরিচিত জায়গা। তখন ওখানে একটা গৃহস্থ বাড়িতে গিয়ে তাদের বাড়ির কাজ করা শুরু করলাম। এভাবেই কাটতে থাকে দিন। গৃহস্থ বাড়ির গোয়াল ঘরের পাশে ছোট একটা ঘর ছিল, আমি সেখানেই রাতে থাকতাম। একদিন আমি রাতে ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখলাম আমি একটা জায়গায় বসে আছি, চামেলি আমার পাশে এসে বসলো। আমি চামেলিকে দেখে তো অবাক। চামেলি মারা গেছে, মৃত মানুষ কিভাবে ফিরে আসে? তখন চামেলি আমাকে বলে, তুমি এই কাজ আমার সাথে কিভাবে করলে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার কি দোষ ছিল? আমি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেছি, ওরা আমাকে মেরে ফেলেছে। আমি বললাম, ওরা কারা? তখন চামেলি বলে, আমার সাথে যেটা করেছো সেটা শাস্তি তুমি পাবা, কঠিন শাস্তি আল্লাহ তাআলা তোমাকে দেবেন, কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলে চামেলি চলে যায়। আমি হুড়মুড় করে ঘুম থেকে উঠে পড়ি। এভাবেই কাটতে থাকে দিন। গৃহস্থ বাড়িতে কাজ করায় তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা তাদের এলাকায় আমাকে বিয়ে দিয়ে ঘর টর বানিয়ে দেবে এরকম বলল। আমি তাদের বলি, আমি তো বাড়ি থেকে না জানিয়ে চলে আসছি,
আমি বাড়িতে গিয়ে দেখে আসি যে আমার মা বাবা কেমন আছে। তারাও তো জানেন আমি কোথায় আছি, বেঁচে আছি কি না। তারা বলে ঠিক আছে, তাহলে তুমি মা বাবার সাথে দেখা করে চলে আসো। আমি পরদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। 2 দিন পর আমি বাড়িতে গিয়ে চমকে যাই, গিয়ে দেখি আমাদের ভিটাতে কোনো ঘর বাড়িই নেই। পরে জ্যোৎস্না খালার বাড়িতে গিয়ে জানতে পারি কোনো এক অজানা কারণে আমার পরিবার জমি বিক্রি করে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে, কাউকে কিছু না জানিয়েই। তারা রাতের অন্ধকারে চলে গেছে। আমার জীবনের ধ্বংসের রাস্তা যেন শুরু হলো। সেদিন দ্বিতীয়বার জীবনে ধাক্কা খেলাম মারাত্মকভাবে। পরিবার যদি জীবন থেকে হারিয়ে যায় তাহলে কেমন লাগে এটা যার পরিবার হারায় সে ভালো বোঝে। খালা বলল, তুই কোথায় গিয়েছিলি? তুই হঠাৎ নিরুদ্দেশ? তোকে না পেয়ে তোর পরিবার কত খুঁজেছে, তোর মা তোর জন্য কত চোখের পানি ফেলেছে। তোদের জীবনটা কেমন হয়ে গেল রে বাপু, এখন কি করবি, কোথায় থাকবি? তখন আমি এতদিন কোথায় ছিলাম, সেখানে কেমন ছিলাম সব খালাকে খুলে বলি। খালার কাছে একটা আবদার করলাম চামেলির কবরটা দেখানোর জন্য। খালা আমাকে নিয়ে গেল। সেখানে গিয়ে নিজেকে আরও বেশি অপরাধী মনে হচ্ছিল। চোখের পানি সেদিন যেন বৃষ্টির মতো পড়ছিল। বেশি সময় ওখানে থাকলে হয়তো মারাই যেতাম। খালার সাথে খালার বাড়িতে আসলাম। খালাকে বললাম যে আমি আজই চলে যাব খালা, আমি যেখানে আছি ভালো আছি। আমার পরিবার কখনো আমার খোঁজে আসলে বলবা যে আমি কোন জায়গায় আছি। আমি খালাকে ঠিকানাটা দিয়ে দিলাম। জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না খালা, আমার জন্য দোয়া করো। নিজের ভুলে অল্প বয়সে সব হারালাম। খালা থেকে যেতে বললেন, আমি না করলাম। আমি চলে আসার সময় খালা বলল, ভালো থাকিস বাপ। এই ঘটনার পর আমি ওই বাড়িতে আর কাজ করি নাই, আর ওরাও বুঝতে পারে নাই যে এই ঘটনাটা কেন ঘটেছে, যার কারণে তোদের পরিবারকে ওরা সন্দেহ করে নাই, তোকেও করে নাই। তো আমি তো বুঝছি, আমি তো নিজেই এই চামেলির কাপড় আর চুল এনে দিছিলাম। আমার ভিতরে তো অপরাধ বোধ কাজ করে রে, এই জন্য আমি আর ওই বাড়িতে থাকি নাই, চলে আসছি। এরপর খালার কাছ থেকে বিদায় নিয়ে আমি সুরেশ কাকার বাড়িতে গেলাম। কাকা আমাকে দেখে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলাম জানতে চাইলে আমি সব বললাম। তারপর আমার পরিবারের কথা বলল। আমি বললাম, কাকা এটা আমার গ্রাম, আর এখানেই আজ আমার থাকার জায়গা নেই। এটা কি আমার কর্মের ফল? কাকা আমাকে ধরে কান্নাকাটি করে দিলেন, আমাকে অনেক বুঝালেন। আমি ওই দিন কাকার বাড়িতে থাকলাম। পরদিন সকালে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হলাম। কাকাকে আমার ঠিকানা দিলাম আর বললাম, আমার পরিবার কখনো আমার খোঁজ নিতে আসলে আমার ঠিকানা দিও, সময় পেলে আমার কাছে আসবা, আর কখনো দেখা হবে কিনা জানি না। কাকা কান্না জড়িত কণ্ঠে বলল, ভালো থাকিস বাবা। আমি রওনা দিলাম। মনে হচ্ছিল সব কিছু ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। কত বছর এই গ্রামে বড় হয়েছি, কত সময় কেটেছে। গ্রামের সব মাঠ ঘাট অলিগলি আমার চেনা, সব বাড়িঘর চেনা, সব ফেলে রেখে এখন চলে যাচ্ছি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আবার চলে গেলাম চুয়াডাঙ্গা। ওটা এখন আমার নতুন আর স্থায়ী জায়গা। ওখানে দিনকাল ভালোই কাটতে থাকে। এভাবে কেটে যায় 3 বছর। এর ভিতর কখনো আর এলাকায় যাওয়া হয়নি। তখন আমার গৃহস্থ বাড়ির যিনি মুরব্বী, তার নাম ছিল ইসমাইল হোসেন, তাকে কাকা বলে ডাকতাম। ইসমাইল কাকা তার জমিতে একটা ঘর তুলে ওই জমিটাও আমার নামে দলিল করে দেন। এলাকার একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করা হয়। চামেলির কথা ততদিনে অনেকটাই ভুলে গেছি, কারণ আমি তো বেঈমান। আমি যাকে অন্যের সাথে ঘর করতে দিলাম না, সেই আমি এখন অন্যের সাথে ঘর করব। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? আমার বিয়ে হলো। আমার স্ত্রীর নাম ছিল শাহানা। ঠিকঠাক চলছিল আমাদের সংসার। আমিও গৃহস্থ বাড়ির ইসমাইল কাকার জমিতে কাজ করে সংসার চালাই। সব কিছু ঠিকঠাক চলছিল। পরিবার হারানো আর চামেলি হারানোর বেদনা ততদিনে অনেকটাই ভুলে গিয়েছি, বেঈমানের মতো। আমার স্ত্রী শাহানা একসময় অন্তঃসত্ত্বা হয়। একদিন অনেক রাতে আমি বাজার থেকে বাড়ি থেকে আসছিলাম। বাড়ির দিকে যখন আসছিলাম, জ্যোৎস্না রাত ছিল তখন। মাটির রাস্তা ধরে আমি বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ দেখি আমার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় মুখটা কিছুটা দেখা যাচ্ছে। শরীরের কাপড়, মাথার জট আর দাড়ি দেখে আমার চিনতে সমস্যা হলো না এটা সেই বাটপান নির্মল সাধু। তিনি আমাকে বললেন, কিরে কেমন আছিস? তাকে দেখেই আমার চামেলির কথা মনে পড়ে যায়। রাগে ক্ষোভে আমি ছটফট করছিলাম। আমি ওই বাটপান নির্মল সাধুকে বললাম, আপনি এত বড় জঘন্য কাজ কিভাবে করলেন? আপনি আমার চামেলিকে মেরে ফেলেছেন কেন? আমি কি তাকে মারতে বলেছিলাম? সাধু বলে, আমি কেন চামেলিকে মারব? তুই তোর সন্তানদের বলি দিয়ে চামেলির জন্য কালো জাদু করেছিলি, আর তার ফল চামেলি সহ্য করতে পারিনি, তাই মারা গেছে। আমি এটা শুনে আরও ক্ষিপ্ত হই। আমি আমার সন্তানদের বলি দিয়েছি মানে?
তখন তো আমি বিয়েই করি নাই, আমার সন্তান কোথায় আসলো? সাধু হেসে বলল, তুই যে মাথা কাটা কুকুরের নৌকায় তাবিজ ফেলেছিলি সেটাতে ছিল মারিদ জিন। সেটাতে লেখা ছিল এই কাজের বিনিময়ে আমি আমার সন্তানকে তোমার কাছে বলি দিলাম। মানে তোর সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন প্রথম সন্তানটা এ নিয়ে গিয়ে বলি দেবে। এর বিনিময়ে তারা চামেলিকে ভয় দিয়ে পেটে সুই ঢুকিয়ে, শরীরে বিভিন্ন জায়গায় সুই ঢুকিয়ে ভয়ানক যন্ত্রণা দিয়ে মেরেছে। এখন তোর স্ত্রী সন্তান সম্ভবা, তাই তোকে মনে করিয়ে দিতে এসেছি, তোর সন্তান জন্ম নিলেই নিয়ে যাবে কিন্তু ওরা। একথা শুনে আমি অনেক ভয় পাই। কি পাপ করলাম আমি, না জেনে না বুঝে কি পাপ করলাম? তারপর সাধু বলে, তুই যে গোলপাতা গাছের গোড়ায় মাগুর মাছের গলার ভিতরে তাবিজটা দিছিলি সেটা ছিল ইফরিত জিন। তাকে তুই যেই তাবিজটা দিয়েছিলি সেটাতেও কিন্তু আগের মতোই লেখা ছিল তোর সন্তানকে তুই তাকে বলি দিতে দিয়ে দিবি। তৃতীয়টাও একই, তুই যেই শ্মশানে তাবিজ পুঁতে রেখেছিলি ওটাও এক ভয়ানক বামন পিশাচের কাছে তোর তৃতীয় সন্তানকে বলি দেওয়ার অঙ্গীকার করেছিলি। এখন এটা তোর না করার কোনো সুযোগ নেই। তোকে এই কাজের আগে আমি বলেছিলাম কাজের বিনিময়ে যা চাইবো তাই তোকে দিতে হবে, তুই রাজি হয়েছিলি। তোর সন্তানদের বলি ওদের চরণে দিতে হবে, এই জন্যই এই শর্তেই ওদেরকে আমি আহ্বান করেছিলাম। তোর 3টা সন্তান হবে, আর এই 3টা সন্তানকে এই 3টা ভয়ঙ্কর পিশাচ জিনের পদতলে কুরবানি দিতে হবে। এসব শুনে নির্মল সাধুর উপর আমি আর রাগ সইতে না পেরে সাধুকে ইচ্ছে মতো গালিগালাজ শুরু করলাম। সাধু বললে, এসব বলে কোনো লাভ নাই রে, কোনো লাভ নাই। ওদের জিনিস সময় মতো ওরা নিয়ে যাবে, ওদেরকে ঠেকাতেও পারবি না। এটা বলে সাধু হঠাৎ যেন ভ্যানিশ হয়ে গেল। আসলে এটা কি সাধুই ছিল নাকি ওই পিশাচগুলোই সাধুর বেশে এসে আমাকে এগুলো বলে গেল বুঝতে পারলাম না। পরিবার হারানোর ধাক্কা, চামেলি হারানোর ধাক্কা, সামনে আসলে এই সংসার যখন চলে আসছে তখন এই পরিবার আর চামেলি হারানোর ধাক্কা অনেকটাই ভুলে গিয়েছিলাম। কিন্তু এই সাধুর কথা শুনে আমার সন্তান হারানোর ধাক্কা যে সামনে আসবে এই জিনিসটা আমার মনের মধ্যে প্রচণ্ড ভয় সৃষ্টি করে, আর এই ভয়টা খুব শক্তভাবে বাসা বাঁধতে শুরু করে। আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এবং ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম থেকে উঠে কাজে চলে যাই। এই বিষয়ে আমার স্ত্রীকে আমি কিছু জানাইনি। এটাই করেছিলাম আমি মারাত্মক একটা ভুল কাজ। নিজেকে শুধু পাপই মনে হচ্ছিল। কি করতে গিয়ে কী করলাম, এতগুলো মানুষের জীবন নষ্ট করলাম, এত জঘন্য কাজ আমি কিভাবে করলাম। তখন স্বপ্নে দেখা চামেলির কথা মনে পড়ল। চামেলি বলেছিল এই কাজের জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। কি হবে, আরও কি কি দেখতে হবে সামনে, এসব ভেবে মাথায় আসলে কিছুই আসছিল না। কাউকে কিছু বলতেও পারছিলাম না। এভাবে কেটে যায় আরও 2 মাস। একদিন রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপ্নে 3টা অবয়ব আমার সামনে এসে আমাকে বলে, তুই তো ইনসান, কথা দিয়ে কথা রাখিস, কিন্তু আমাদের দেয়া কথাও কিন্তু রাখতে হবে তোকে। তখন আমি স্বপ্নের মধ্যে বলি, আমার কথা, আমি তোমাদেরকে তো কোনো কথা দেই নাই। তখন ওরা বলে, দিয়েছিস, তোর 3টা সন্তানকে আমাদের 3জনকে দিয়ে দিতে হবে। প্রথম সন্তানকে সেই গলা কাটা কুকুরের নৌকায় যে তাবিজ ফেলেছিলি তাকে দিতে হবে। দ্বিতীয় সন্তানকে যে মাগুর মাছের মুখের মধ্যে তাবিজ দিয়েছিলি তাকে দিতে হবে। আর তৃতীয় সন্তানকে যে বামন পিশাচের উদ্দেশ্যে শ্মশানে গিয়ে তাবিজ গিয়েছি তাকে দিতে হবে। এভাবেই তোর 3 সন্তানকে আমরা নিয়ে যাব, 3জন। আমি তো বললাম আমি আমার কোনো সন্তানকে কাউকে দেব না। তখন তারা বিকট ভয়ঙ্কর একটা গর্জন করে ওঠে। আমি ভয়ে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার স্ত্রীও আমার ওঠার শব্দ পেয়ে ঘুম থেকে উঠে যায়। আমার স্ত্রী বলে, কি হয়েছে? আমি বলি, খারাপ স্বপ্ন দেখেছি। আসলে কি দেখেছি এটা বললে আমার স্ত্রী ভয় পাবে, তাই আর তাকে এটা বলিনি। ওই রাত্রে আবার ঘুমিয়ে পড়ি। আমার স্ত্রীর গর্ভের সন্তানের বয়স তখন 5 মাস। একদিন মাঠের কাজ করতে করতে রাত হয়ে যায়। কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ি অবধি হেঁটে যেতে যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। বাড়িতে যাওয়ার পথে বিশাল বিশাল 2টা বাগান রয়েছে, অনেকগুলো তাল গাছ আছে আর বড় একটা বাঁশঝাড় আছে। আমার কাঁধে কোদাল ছিল আর হাতে একটা ব্যাগ। আমি বাড়ির দিকে হাঁটছি। পথে কোনো লোকজন ছিল না। ওই সময় এত ঘনবসতিও ছিল না, আর বিদ্যুৎ তো ছিলই না। আবার বাগান জঙ্গলে ভরা ছিল গ্রাম। বড় 2টা বাগানের যখন একটা পার হচ্ছিলাম
তখন মনে হলো জঙ্গলের ভেতর দিয়ে বিশাল কিছু একটা দৌড়াচ্ছে। আমি চারপাশে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না। মনে একটু ভয় লাগলো, আবার হাঁটা শুরু করলাম। বড় বাগানটা পার হয়ে তাল গাছগুলোর সামনে আসলে মনে হচ্ছে বিশাল বিশাল তাল গাছগুলো একা একাই নড়াচড়া করছে। তখন কোনো বাতাস ছিল না, গাছ ধরে ঝাঁকি দিলে যেমনটা লাগে ঠিক তেমনভাবেই তাল গাছগুলো নড়ছিল। ভয় আরও বাড়তে থাকে আমার, মাঝে মাঝে গলা শুকিয়ে যাচ্ছিল। আবার বাড়ির দিকে হাঁটা ধরি। অনেক সময় ধরে হাঁটছি, মনে হচ্ছে পথ যেন শেষ হচ্ছে না। তাল গাছ পার হয়ে যখনই বাঁশের ভেতর দিয়ে যাচ্ছিলাম তখনই আসল সমস্যাটা শুরু হয়ে যায়। হঠাৎ দেখি বিশাল একটা দানব বাঁশের ভেতর থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। তার সারা গায়ে বড় বড় কাটা ছিল, চোখ দুটো লাল, আর কি ভয়ঙ্কর দেখতে। আমার মনে হয় আজকেই শেষ দিন। এরপরই পেছন সাইড থেকে হি হি করে হাসির শব্দ শুনতে পাই। আমি এটা দেখে ভয়ে একদম জমে যাচ্ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। এরই মধ্যে উপর থেকে আমার ডান দিক দিয়ে কী যেন একটা ধপ করে এসে পড়লো। ডানে তাকিয়ে দেখি বামন আকৃতির একটা অবয়ব, ভয়ঙ্কর। তার মুখ আছে কিন্তু চোখ, নাক, কান এগুলো নাই। মুখের ভিতর দুইটা বড় বড় দাঁত বাইরে বের হয়ে আসছে। এসব দেখে আমি বাকশক্তি হারিয়ে ফেলি, নড়তে পারছিলাম না, কি করবো বুঝতে পারছিলাম না। হঠাৎ বামন আকৃতির অবয়বটি বলে ওঠে, কিরে, আমাদেরকে দেখে ভয় পেয়েছিস? আমরা তো একা একা তোর কাছে আসিনি, তোর উপর আসরও করিনি, তুই তো আমাদেরকে ডেকেছিস, কিছু দেয়ার কথা আমাদের। তখন আমি ভয়ে ভয়ে বললাম, কি দেয়ার কথা? তখন ভাল্লুকের মতো অবয়বটি মানুষের কণ্ঠে বলে ওঠে, কেন রে, ভুলে গেলি? তোর সন্তানদের আমাদের দিতে চেয়েছিস, এখন তো না দিয়ে উপায় নাই। তখন বিশাল আকৃতির দানবটি বলে ওঠে, আমাদের জিনিস সময় হলে আমরাই নিয়ে যাব, তোর দেয়া না দেওয়ার উপরে আমাদের কিছু নির্ভর করে না। জানানোর দরকার ছিল, জানাই দিলাম, ভালোভাবে না দিলে কেড়ে নিয়ে যাব, কিন্তু নেবই, তুই কিছুই করতে পারবি না। এটা বলে অবয়বগুলো ভয়ঙ্কর বিশ্রীভাবে হাসতে থাকে। মনে হচ্ছিল আমার কলিজা যে কোনো সময় ফেটে বের হয়ে যাবে ভয়ে। কোনো পিতা তার জীবনের বিনিময়েও তার সন্তানদের কোনো অশরীর কাছে তুলে দিতে চাইবে না। আমি তখন ভয়ের ভেতরও রাগে ক্ষোভে বলি, আমি আমার একটা সন্তানকেও কাউকে দেব না। এটা বলার সাথে সাথে বিশাল আকৃতির দানবটি আমাকে ধরে মাটিতে মারে এক আছাড়। এরপর আমার কিছু মনে নাই। আমার যখন হুঁশ ফেরে তখন আমি দেখি আমি একটা অন্ধকার ঘরে শুয়ে আছি। চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, কোথায় আছে কিছুই বুঝতে পারছিলাম না। তখন রাতে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে গেল। ওই রাতে অবয়বটি যে আছাড় মেরেছিল আমাকে, সেই আছাড়ের যে ব্যথাটা ওরা দিয়েছিল, যেখানে ব্যথাগুলো লেগেছিল সেই জায়গাগুলো অনেক ব্যথা করছে এখনও। কিছু সময় পর দেখলাম সেই রাতের দেখা ভয়ঙ্কর অবয়বটি বন্ধ ঘরের দরজা খুলে আমার ঘাটটা ধরে আবার কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে একটা বিশাল গাছের নিচে বসালো। সেখানে দেখি রাতের দেখা ওই অবয়বগুলো বসে আছে। আমাকে গাছের সাথে বেঁধে ফেলা হলো। তখন বামন জিনটি বলে ওঠে, তুই এখন আমাদের রাজ্যে আছিস, এখানে আমরা একবার কাউকে নিয়ে আসলে তাকে ফেরত দিই না, কিন্তু তোকে ফেরত দেবো, কারণ তুই মানব জগতে না গেলে তোর সন্তানদের আমরা বলি দেব কিভাবে। এটা বলেই তিনজন হেসে দেয়। আরও বলে, তুই আমাদের কথা দিয়ে আহ্বান করে নিয়ে এসে এখন সব ভুলে গিয়ে তোর সন্তানদেরকে আমাদেরকে দিতে চাস না, তাই না? তাই তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা তোকে আমাদের জগতে এনে বন্দি করে রেখেছি, এটাই তোর শাস্তি। যদি মনে করে থাকিস যে তোর সন্তানদের আমাদের দিবি না, তাহলে তোর এমন পরিণতি করব না যাতে কখনো আর তোর পরিবার তোকে খুঁজেও না পায়। এ কথা শুনে আমি খুব ভয় পাই। এরপর অবয়বগুলো আমাকে কিল ঘুষি মারতে থাকে আর হাসতে থাকে। পরে আবার আমার ঘাটটা ধরে সেই বন্ধ ঘরে রেখে আসে। আমার কথা বলার কোনো সুযোগই দেয়নি তারা। খিদায় আর শরীরে কোনো জোর না থাকায় আমি কাতরাচ্ছিলাম। এমন সময় আমার মনে হলো যে আমি যে ঘরে আছি এই ঘরে আসলেই কোনো আলো নাই। আমাকে যে ঘরে রাখা হয়েছিল সেখানে কোনো আলো ঢুকতো না। কখন যে সকাল হয় কখন রাত হয় কিছুই বুঝতে পারলাম না বা পারতাম না। বাইরে যখন বের করা হয়েছিল তখন আমার চারপাশটা ছিল বেশ অদ্ভুত। বিশাল বিশাল গাছ, বিশাল বিশাল পাহাড় পর্বত, বিশাল বিশাল বাড়ি, লোকজনগুলো ছিল অদ্ভুত আর ভয়ঙ্কর। ওখানে যে পশু পাখিগুলো দেখেছি সেগুলো আরও অদ্ভুত আর ভয়ঙ্কর। এসব দেখে আমার খুব অবাক লেগেছিল। খাওয়ার জন্য আমাকে কিছু ফলমূল দিত। আমি ভাবতাম আর মনে হয় বাড়িতে যেতে পারবো না। কি এক জীবন আমার! পরিবার হারালাম, ভালোবাসার মানুষকে মেরে ফেললাম, আবার নিজের সন্তানকেও নাকি এদের কাছে উৎসর্গ করেছি। আর কি পাপ করতে বাকি আছে সেটা আমি ভাবতাম, আর নিজের পাপের জন্য ক্ষমা চাইতাম। কিভাবে ওই অন্ধকারে ওই বদ্ধ ঘরে সময় কাটতো বুঝতে পারতাম না। এভাবেই ঘুমিয়ে পড়তাম। একদিন ঘুম থেকে উঠে দেখি আমি আমার বাড়ির পেছনে পড়ে আছি। বুঝতে পারলাম ওরা আমাকে বাড়িতে ফেলে রেখে গেছে।
উঠে ঘরে গেলাম, আমার বউ আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, বলল, এতদিন কোথায় ছিলা? তোমাকে 27 দিন ধরে আমরা খুঁজেছি, খুঁজতে কোথাও বাকি রাখি নাই, আমরা ধরে নিয়েছিলাম তুমি মারা গেছো। তখনও আমি আমার স্ত্রীকে বিষয়টা বলিনি। আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার বাড়িতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়েছে, তোমাকে জানিয়ে যেতে পারিনি। সবচেয়ে বেশি অবাক হয়েছি যে আমি 27 দিন নিরুদ্দেশ, এই সামান্য সময় 27টা দিন ওই অন্ধকার ঘরে কেটেছে আমার। যাই হোক, স্ত্রীকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দিলাম। মনের ভিতর খালি এসব ঘুরপাক খাচ্ছিল। সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। একটা সময় আমার একটা কন্যা সন্তান জন্ম নিল। আমি আর আমার স্ত্রী বেশ খুশি, কিন্তু আমার মনের ভেতর ওই অশরীরীদের কথাই বারবার ঘুরছিল। আমি আমার সন্তানকে খুব চোখে চোখে রাখতাম, কখন কি হয়ে যায় সেই টেনশন সবসময় আমাকে তাড়া করতো। আমার সন্তান জন্মের 11 দিনের মাথায় এক রাত্রে আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ আমার স্ত্রীর চিৎকারে আমি ঘুম থেকে উঠে দেখি আমার 11 দিনের সন্তান ঘরে নেই। দরজা ভেতর দিয়ে লাগানো থাকলেও আমার সন্তান ঘরের কোথাও নাই। তখন সেই অশরীরীদের কথা আমার মনে পড়ে গেল। স্ত্রীকে সহ বাইরে গিয়ে আশপাশ খুঁজে দেখলাম, কোথাও খুঁজে পেলাম না। ওই রাত্রে এলাকার লোকজন ডেকে পুরো গ্রাম খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। বুঝলাম ওরাই আমার 11 দিনের নবজাতক কন্যাকে নিয়ে বলি দিয়েছে। বাবা হয়ে কীভাবে এই কষ্ট সইব? যেদিন থেকে চামেলিকে হারালাম সেদিন থেকেই আমার কষ্ট শুরু, হারানোর সময় শুরু হলো। এটা কবে শেষ হবে কে জানে। আমার স্ত্রীর কান্না যেন থামছিলই না। এলাকার লোকজন বলে এটা স্বাভাবিক কিছু না, তাই হুজুর কবিরাজ দেখাতে। অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আমার সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও কোনো হুজুর কবিরাজ বলতে পারেনি। আমার স্ত্রী সন্তান হারানোর বেদনায় সবসময় মন খারাপ করে থাকতো। একসময় আমার স্ত্রী আবার গর্ভবতী হয়ে পড়ে। এভাবে কেটে যায় আরও বেশ কিছু দিন। এর ভিতর আর কোনো সমস্যা হয় না। আমি বাজার থেকে এক রাত্রে বেশ দেরি করেই ফিরছিলাম। সেদিন ঝিরঝির বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত ছিল। আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কাদার ভেতর দিয়ে কিছু দৌড়ে আসলে যেরকম শব্দ হয় ওই রকম পেছন দিক থেকে কী যেন কাদার ভেতর দিয়ে দৌড়ে আসছে। পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছিলাম না। হঠাৎ আমার পাশ দিয়ে একটা ঘোড়া আমাকে ক্রস করে সামনে চলে গেল, গিয়ে আমার দিকে মুখ করে ঘোড়াটা দাঁড়ালো। ঘোড়ার পিঠে আগের দেখা সেই বিশাল দানবীয় অবয়বটি বসে আছে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। ঘোড়ার পিঠে বসা অবয়বটি বলে, কী রে, চিনতে পারছিস? একটাকে তো নিয়েছি, পরেরগুলাও নেব। ওগুলো তোর পক্ষ থেকে আমাদেরকে দেয়া উপহার, তোকে মনে করিয়ে দিতে আসলাম আর কি। তখন অবয়বটিকে দেখে আমার এত রাগ আর ক্ষোভ হয় আমি বলে বোঝাতে পারবো না। আমি ওটাকে বললাম, আমার একটা সন্তানকে তো নিয়েছিস, আমি কিছু বলিনি, কিন্তু আমার দ্বিতীয় সন্তানকে আমি নিতে দেবো না। এটা বলে ঘৃণায় আমি ওটাকে গালিগালাজ করতে থাকি। হঠাৎ ওই অবয়বটা আমাকে জোর একটা চর মারে। এরপর আমার কিছু মনে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বাড়িতে শুয়ে আছি, আর আমার মাথার পাশে আমার স্ত্রী সহ কয়েকজন লোক বসে আছে। আমার স্ত্রী বলে, কি হয়েছিল তোমার? রাতে তুমি বাড়িতে ফেরোনি, তাই সারা রাত ঘুমাতে পারি নাই। ভোরে কয়েকজন লোক তোমাকে পথে পড়ে থাকতে দেখে বাড়িতে দিয়ে যায়। তখন আমার গতকাল রাতের কথা মনে পড়ে। ওই চরের তীব্রতা এমন ছিল যে কোনো হাত দিয়ে আমাকে চর দেওয়া হয়নি, মনে হলো গাছের কোনো ডাল দিয়ে আমাকে আঘাত করা হয়েছে, এত শক্ত ছিল ওই হাতটা। আমি আমার স্ত্রীকে এবারও বিষয়টা এড়িয়ে গেলাম। আমার মনের ভিতর সন্তান হারানোর ভয় পেয়ে বসেছে, আবার মনের ভিতর ছটফট করছে। এভাবে চলতে থাকে দিন। আমিও কাজে ব্যস্ত হয়ে পড়ি। মাঝে মাঝে এই বিষয়টা মনে পড়ে, আবার ভুলেও যাই কাজের ব্যস্ততায়। তবে মনের ভিতর পুরনো কথাগুলো সবসময় মনে পড়ে, ভেসে উঠতে থাকে। ভয়ে তখন ভেতরটা ঠান্ডা হয়ে যায়। গ্রামের এক কবিরাজের কাছ থেকে কিছু তদবির এনে ঘর বন্ধ করে দেই। আমি আর আমার স্ত্রী এবার খুব বেশি সতর্ক। রাতে আমার স্ত্রী ঘুমায় না বললেই চলে। একদিন রাত্রে আমরা শুয়ে পড়েছি। ওই দিন আমার আর আমার স্ত্রীর চোখে মনে হচ্ছে পৃথিবীর সব ঘুম এসে পড়ে। গভীর রাতে আমার স্ত্রীর চিল্লাচিল্লিতে আমার ঘুম ভাঙে। উঠে দেখি আমার ঘরে আমার 9 দিনের মেয়েটা নাই। আমি বুঝতে পারি কি ঘটেছে। আমি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিই। আশেপাশে বাড়ির লোকজনও চলে আসে আমার চিৎকার শুনে। সবাই বাইরে খোঁজাখুঁজি করে কোনো লাভ হয় না। ওরা আমার দ্বিতীয় সন্তানকেও নিয়ে যায়। আমি মনকে কোনোভাবে বুঝ দিতে পারছিলাম না। আমার আর সহ্য হচ্ছিল না। গলায় দড়ি দিতে মন চাচ্ছিল বারবার। আমার স্ত্রীর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। প্রথম সন্তান 11 দিনে গায়েব হয়ে গেল, দ্বিতীয় সন্তানটা 9 দিনে গায়েব হয়ে গেল। এটা কি কোনো মা বাবা মেনে নিতে পারবে? এবার চিন্তা করি এভাবে আর চলতে পারে না, ভালো কোনো হুজুরের কাছে যেতে হবে। ওরা যেহেতু বলেছে আমার তৃতীয় সন্তানটাকেও নেবে, 2টা নিয়েছে, আরও একটা নেবে,
তখন আমি নিজে গোপনে বড় কোনো আলেমের খোঁজ করতে থাকি। একটা সময় পেয়েও যাই। আমাদের গ্রাম থেকে 4 গ্রাম পরে সেই আলেমের বাড়ি। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন উনি। হুজুরকে গিয়ে সব কিছু বললাম। হুজুর আমার থেকে কিছুটা সময় নিল। প্রায় ঘণ্টাখানেক পর হুজুর এসে আমাকে কিছু কথা বলেন। হুজুর বলেন যে নিজে অপরাধ করে ওদেরকে ডেকে এনেছিস, এখন আমার কাছে কেন এসেছিস? তোর সন্তানকে ওদেরকে দিবি বলে কথা দিছিস, এখন ওদেরকে না দিতে চাইলেও তো ওরা নিয়ে যাবে, জোর করেও নিয়ে যাবে। এগুলোর ধরনই এইরকম। ওই নির্মল সাধু তোকে বিষয়টা মূলত খুলে বলে নাই। ওই নির্মল সাধু সে মূলত ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। তোকে ওই মেয়েকে পাইয়ে দেওয়ার কথা বলে মূলত ওই মেয়েটাকেও বলি দিয়েছে। এরপর আরও 3টা সন্তানকে সে বলি দেওয়ার পরিকল্পনা করেছিল এবং তার 2টাতে সে সফল হয়েছে। আর তুই নিজের হাতে এই কাজগুলো করেছিস। আর এভাবেই এই কাজটি হয়ে যাচ্ছে। নির্মল সাধুই মূলত ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। এই জন্য এই ধরনের সাধু তান্ত্রিকদের কাছে কখনো যেতে হয় না, কারণ এরা এমন একটা কাজ করে বসবে যেটা সাধারণ মানুষের বাইরে, যে কাজটা কোন দিকে যাবে। এরা নিজেদের স্বার্থ ছাড়া কখনোই কোনো কাজ করে না। নির্মল সাধু তোকে মিথ্যা বলেছে যে চামেলি তোর হবে। সে কালো জাদু করে চামেলিকে খুব যন্ত্রণা দিয়ে মেরেছে, আর তার মৃত্যুর জন্য তুই দায়ী। তুই তার মৃত্যু পরোয়ানা হাতে করে নিয়ে এসে তার কাছে দিয়েছিলি। জিনগুলো চামেলির শরীরের বিভিন্ন অঙ্গগুলো নষ্ট করে দেয় এবং চামেলির শরীরের ভিতর বড় বড় সুই দিয়ে ফুটো করে তাদের ভয়ঙ্কর চেহারা নিয়ে চামেলির সামনে হাজির হয়। এই অসহনীয় কষ্ট সইতে না পেরে চামেলি মারা যায়। এরপর তাদের দেয়া উপহার হিসাবে তো 2 সন্তানকে নিয়ে তারা নিজেরাই বলি দিয়েছে। বামন জিনটা খুবই শক্তিশালী না হলেও মারিদার ইফরিতটা খুবই শক্তিশালী। এদের সাথে লড়াই করলে মৃত্যু ঝুঁকি রয়েছে। তাছাড়া এখন আমার আর আগের সেই বয়স নাই, এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বয়সের ভারে। আর এসব কিছুর জন্য তুই দায়ী। এসবের জন্য উপরওয়ালার কাছে ক্ষমা চা। আমি এসব শুনে তো কান্নাকাটি করে দেই, হুজুরের পা জড়িয়ে ধরি, বলি যে হুজুর কিছু করেন। হুজুর বলে যে আমি আপাতত ঝাড়ফুঁক করে দিচ্ছি, কতটুকু কাজ হবে জানি না, তবে তোর সন্তান যদি আর একটা আল্লাহ দেন তাহলে এটার উপরও তো এই একই ধরনের বিপদ নেমে আসবে, তারপরও দেখা যাবে পরে, তুই এখন চলে যা। হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক নিয়ে বাড়িতে চলে আসি। হুজুরের কথাগুলো আসলেই বারবার আমার মনে পড়ছিল। নিজের পাপের কথা মনে পড়ছিল। এক জীবনে কত পাপ করলে মানুষ সব পেয়েও হারায়। এর কিছুদিন পর আমার স্ত্রী আবার গর্ভবতী হয়। এবারে আমার স্ত্রী একটা পুত্র সন্তানের জন্ম দেয়। এই এতগুলো মাসের মধ্যে অবশ্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আমি খুব ভয়ে ছিলাম, শঙ্কিত ছিলাম। আমার স্ত্রী আমার সন্তানকে কোল থেকে নামাতোই না, আবার হারিয়ে যায় কিনা। সন্তান জন্মের 7ম দিন দুপুরবেলা আমার স্ত্রী সন্তানকে ঘরে রেখে রান্নাঘরে যায়, আর আমি ঘরের উঠোনে বসে কাজ করছিলাম। আমার স্ত্রী রান্নাঘর থেকে ঘরে গিয়ে দেখে আমার ছেলে বিছানায় নাই, বিছানা ফাঁকা। আমার স্ত্রী চিৎকার দিয়ে পাগলের মতো সব জায়গায় খুঁজতে থাকে। কোথাও না পেয়ে আমার স্ত্রী বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আমিও পাগলের মতো হয়ে যাই, মাথায় কাজ করছিল না, কি করব। আশেপাশের লোকজন চলে আসে, সবাই খোঁজাখুঁজি করেও কোথাও আমার ছেলেকে আমরা খুঁজে পাইনি। তখনই বুঝি ওরাই আমার সন্তানকে নিয়ে গেছে। নিজেকে আর কত অপরাধী মনে হবে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাপী আমি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্ত্রী বারবার বেহুশ হয়ে যাচ্ছিল। 3টা সন্তান পরপর হারিয়ে যাওয়া কোনো মা, তার অবস্থা কি হতে পারে এটা তো সহজেই বোঝা যায়। নিজের জীবনের উপর অনেক ক্ষোভ জমে গিয়েছিল। সব কিছুর জন্য হয়তো সে নিজেকেই দায়ী করতে থাকতো। দিন পেরিয়ে রাত হলো। সারাদিনের কান্না আর কষ্টে কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। সকালে ভোরবেলা যখন ঘুম ভাঙে উঠে দেখি আমার স্ত্রী ঘরে নাই। বাইরে গিয়ে ডাকাডাকি করি, কোথাও পাই না। বাড়ির পেছনে গিয়ে হঠাৎ চোখ যায় বাড়ির পেছনে থাকা বড় একটা আম গাছের দিকে। আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলছে। আমি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ি। আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখে আমার স্ত্রী গলায় দড়ি দিয়ে আম গাছে ঝুলছে। তারা আমার স্ত্রীকে গাছ থেকে নামায়। আমি উঠে দাঁড়াবো সেই শক্তি পাচ্ছিলাম না। কান্না করার মতো শক্তিটুকু আমার ছিল না। প্রতিবেশীরা সব কিছু করে আমার স্ত্রীর দাফন সম্পন্ন করে। আমি সব কিছু শুধু চেয়ে চেয়ে দেখেছিলাম। কিছু করা বা কিছু বলার ক্ষমতা সেদিন আমার ছিল না। আমি যেন জীবন্ত লাশ। এই বয়সে হারাইনি এমন কিছুই নাই আমার। চামেলিকে হারালাম, তারপর বাবা মা পরিবার হারালাম, এরপর 3টা সন্তান হারালাম, আর শেষে আমার একমাত্র অবলম্বন স্ত্রীকে হারালাম। এরপর মনে হচ্ছিল আল্লাহ কেন আমাকে নিয়ে গেলেন না, কেন নিয়ে যাচ্ছেন না। এত মানুষ পৃথিবীতে মরছে, কেন আল্লাহ আমার হায়াত শেষ করেননি।
এভাবে কেটে যায় আরও 2-3 দিন। এরপর অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই এই জায়গায় আমার আর কেউ নাই, এখানে আর থাকবো না। জায়গাটা আমার জন্য অভিশাপ। আমার স্ত্রীর কবর ছাড়া এখানে আর কিছুই অবশিষ্ট নেই আমার। আমি ওই এলাকা ছেড়ে বের হয়ে গেলাম। সেই 1980 সালের দিকে আমি বাড়ি ছেড়েছি। এরপর থেকে 2 দিন এখানে 5 দিন ওখানে করে কাজ করে চলতাম। কোথাও 15 দিনের বেশি থাকিনি। একদিন স্বপ্নে সেই 3টা অবয়ব আমার সামনে এসে আমাকে বলে, কিরে, নিজের সন্তান আমাদের চরণে বলি দিয়ে কেমন লাগছে তোর? আমরা তোর উপর অনেক খুশি হয়েছি। তুই একটা পাপী, আমরাও পাপী, আমাদের ভেতর কোনো তফাৎ নাই। এই বলে হাসতে হাসতে স্বপ্নের ভেতর অদৃশ্য হয়ে যায়। এভাবে কাটে আরও কয়েক বছর। একবার আমি আমার স্ত্রীকে স্বপ্নে দেখি। সে আমাকে বলছে, তুমি এটা কেন আমাকে করলে? কেন তোমার সন্তানদের এভাবে নরপিশাচদের কাছে বলি দিলে? তোমাকে কখনো ক্ষমা করব না। স্বপ্নের মধ্যে আমিও কান্না করে দেই। ঘুম থেকে উঠে দেখি আমার চোখ দিয়ে পানি পড়ছে। 1990 সালের দিকে চামেলি আমার স্বপ্নে এসে আমাকে বলে, তুই আমাকে আমার পরিবার থেকে কেড়ে নিয়েছিস। তোর 3টা সন্তান আর তোর স্ত্রীকে ওরা তোর থেকে কেড়ে নিয়েছে। দেখ কেমন লাগে। প্রিয়জন হারানোর বেদনা খুবই কষ্টের। এটা বলে চামেলি স্বপ্নের ভেতর অদৃশ্য হয়ে যায়। এরপর অনেকবার আমি চামেলিকে স্বপ্নে দেখেছি। সে স্বপ্নে আমাকে বলে, এসব কিছুর জন্য তুমি দায়ী, তুমি পাপী। গত 2 মাস আগেও আমি চামেলিকে স্বপ্নে দেখেছি। সেও এই একই কথা বলছে, সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি পাপী। আমি মাঝে মাঝে চামেলিকে দেখতে পাই। আমার মনে হয় চামেলি যেন আমাকে দেখছে। তারপর থেকে আমি এক এক সময় এক এক জায়গায় থাকি। কোনো জায়গায় আমি বেশি দিন থাকতে পারি না। আমার ঘর নাই, বাড়ি নাই, পরিবার পরিজন কিছুই নেই। আমি বড় একা, নিঃস্ব আমি। আজ নিজের ভুলের মাসুল দিতে নিজেই আজ পথে পথে থাকি। এভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এখন উপরওয়ালা আমাকে ক্ষমা করলেই হয়। এই বলে সেই চাচা তার জীবনের এক অমানবিক বিভীষিকাময় করুণ কাহিনী শেষ করেন। চাচা কান্নাকাটি করছিলেন, আর ওনার চোখের পানি দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি। চাচাকে অনেকবার জিজ্ঞেস করলে উনি নামটা বলতে চাচ্ছিলেন না। শুধু বলছেন যে এই পাপী মানুষটার নাম শুনলেও পাপ হবে। সামান্য ভুলে কি ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, এটাই চাচা বারবার বলছিলেন। কতগুলো মানুষের নির্মমভাবে মৃত্যু হলো। চাচাকে বললাম যে আপনি আপনার মা বাবা ভাই বোনকে আর খুঁজেন নাই? উনি বললেন, হ্যাঁ খুঁজেছি। উনি ওখান থেকে বের হওয়ার পরও জন্মভূমি কয়রাতে গিয়েছিলেন। তারপর উনি খুঁজেছেন। সেই কাকার সাথে, সুরেশ কাকার সাথে দেখা হয়েছে, জ্যোৎস্না খালার সাথে দেখা হয়েছে। তারাও বলছিলেন যে নাকি আমার মা বাবা আর এখানে আসে নাই, এরকমই বলছিলেন আর কি। এরপর উনি ওনার স্ত্রীর কবর যেখানে আছে চুয়াডাঙ্গাতেও আর কখনো যান নাই। চাচাকে বললাম ওয়াজ শেষ করে কোথায় যাবেন? চাচা বলল যে নিয়তি যেখানে নাই সেখানেই যাব। চাচা বললেন, চামেলি মারা গেছে 47 বছর। এখনও আমি স্বপ্নে চামেলিকে সেই 15-16 বছরের মেয়ের রূপেই দেখতে পাই, মাঝে মাঝে বাস্তবেও দেখতে পাই। চাচা আমাকে বলল, আমাকে কিন্তু আর খুঁজিস না, আর আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আমি আমার পাপের জন্য অনুতপ্ত। চাচা এখনও চামেলিকে আগের মতোই ভালোবাসেন। চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। তবে চাচা শেষ দিকে এসে ওনার নামটি বলেছিলেন। ওনার নাম শমশের আলী। উনি বেঁচে থেকেও এক জীবন্ত লাশ। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি, এটি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু খুব বেশি দেখা যায়। সেটা হচ্ছে কোনো মেয়েকে দেখে পছন্দ হয়েছে, এরপর আমরা জাদুটোনার আশ্রয় নিই। এর পরিণাম যে কি ভয়ঙ্কর হতে পারে তা আমরা জানি না। আর যাদের কাছে আমরা যাই, এদের যে কি বিশেষ উদ্দেশ্য রয়েছে সেটাও জানি না। এরা কিন্তু প্রতিনিয়ত বলি দিয়ে দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করছে, কালো জাদুর ক্ষমতা বৃদ্ধি করছে। আমরা যদি কোনো লোককে ক্ষতি করার জন্য বা কাউকে পাওয়ার জন্য তার ব্যবহৃত কোনো জিনিস গিয়ে দিয়ে আসি, সে কিন্তু ওটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে তাকে মেরে ফেলতে পারে। আর এর মাধ্যম দিয়ে তার ব্ল্যাক ম্যাজিকগুলো শক্তিশালী হচ্ছে। আর আমরা চিন্তা করছি যে ভালোর জন্য দিয়ে দিছি। খবরদার, এই কাজগুলো আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই শমশের চাচার ঘটনাটা, এটা আমাদের জন্য বড় একটা শিক্ষা। ধন্যবাদ জানাচ্ছি মাশফিক ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে চমৎকার না, এটা খুবই হৃদয় বিদারক, দুঃখজনক একটি ঘটনা। তারপরও আমাদের মধ্যে অনেকেই
ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেবেন আমরা জানি। তারপরও একটা কথাই বলতে চাই যে যে মেসেজটা আমাদের পক্ষ থেকে পৌঁছানোর দরকার ছিল আমরা পৌঁছে দিয়েছি। এরপরও যদি এগুলো শোনার পরও কেউ ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন, আল্লাহর কাছে কিন্তু বলতে পারবেন না যে আল্লাহ আমরা জানতাম না, ভুল করে ফেলছি। এটা ভুল না, এটা ইচ্ছাকৃত হবে। এটা শোনার পরও যদি কেউ ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। চলে এলাম প্রিয় লিসেনার্স আপনাদের সকলের প্রিয় প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি শোভন দাস সংগ্রহ করেছিলেন 2020 সালে। সংগ্রহ বলাটা আসলে ঠিক হবে না, উনি শুনেছিলেন। 2020 সালের শুরুর দিকে উনি শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি হসপিটালে চেক আপের জন্য গিয়েছিলেন। মূলত সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলাও এসেছিলেন, ওনার সাথে কোনো লোকজন তেমন একটা ছিল না। ওই রিপোর্ট সংক্রান্ত কাজের জন্য এদিক ওদিক ছুটতে ওনার একটু অসুবিধা হচ্ছিল। বর্তমানে ওনার বয়স হয়তো বা 85 বছরের মতো হবে। উনিও ডাক্তার দেখানোর জন্য এসেছিলেন, কিছু চেক আপ করার জন্য এসেছিলেন। ডাক্তার দেখানো সংক্রান্ত ব্যাপারে শোভন দাস ওনাকে সহযোগিতা করেছিলেন। মূলত একটা চেক আপের জন্য দীর্ঘ একটা সময় সিরিয়ালে বসে থাকতে হয়েছিল। শোভন দাসকে বসে থাকতে হয়েছিল, একই চেক আপ করার জন্য ওনাকেও বসে থাকতে হয়েছিল। ওই সময় মূলত ওনার সাথে কথাবার্তা হচ্ছিল দীর্ঘ সময় ধরে। তখন উনি একটি ঘটনা শুনেছিলেন তার কাছ থেকে। যেহেতু ভয়ের ঘটনা যারা আসলে সংগ্রহ করেন, যার কাছেই পরিচয় হয়, যার সাথেই পরিচয় হয়, তার কাছে জানতে চান যে তার জানা কোনো ভয়ের ঘটনা আছে কি না। তো এটা কিন্তু যারা ভয়ের ঘটনা সংগ্রহ করেন, এটা তাদের একদম রক্তে মিশে গেছে বলতে হবে, যেটা আমার বেলাও হয়ে থাকে। আমি যার সাথেই কথা বলি, বিশেষ করে যখন একটু আন্তরিকতা হয়, শুরুতেই বলি না, আন্তরিকতার একটা পর্যায়ে গিয়ে বলি, তখন ওনারা ঘটনা যদি থাকে শেয়ার করতে থাকেন আর কি। তো উনিও এরকমভাবেই বলেছিলেন। তো যেই ভদ্র মহিলার কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন, তো সেই মহিলার নামটা আসলে ওইভাবে মনে করতে পারেন নাই, তবে ওই মহিলার নাম হয়তোবা এরকম হবে যতটুকু উনি আন্দাজ করতে পেরেছিলেন যে সাবেদা বানু বা এরকম কিছু একটা আর কি। তবে যেই মেয়ের সাথে ঘটনাটি ঘটেছিল তার নামটা ওনার মনে রয়েছে। মূলত এই যিনি ভদ্রমহিলা, তার এক প্রতিবেশী মেয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। ওই মেয়েটার নাম হচ্ছে আনোয়ারা বেগম। তবে ঘটনাটি হয়েছিল 1940 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি গ্রামে। গ্রামের নামটি ডিটেলসে উল্লেখ করেছেন, তো নামটি প্রকাশের অনুমতি পাওয়া যায় নাই। তো চলুন ঘটনায় চলে যাই। ওই গ্রামেরই একজন কৃষক ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল হামিদ। উনি বিকেলের দিকে জমিতে চাষের কাজ শেষ করে নিজের বাড়িতে ফেরত আসছিলেন। এই আব্দুল হামিদ ছিলেন একজন কৃষক। গ্রামের শেষে যে মাটির রাস্তা দিয়ে অন্য গ্রামে যাওয়া যেত, সেই রাস্তার দুই পাশে শুধু বিস্তর জমি আর জমি ছিল। এই আব্দুল হামিদের জমিও গ্রাম থেকে দূরে ওই রাস্তার কোনো এক পাশে ছিল। তিনি হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন সারাদিনের কাজ শেষে। ওই সময় কিন্তু মাগরিবের আজান দেয়নি, মানে পরন্ত বিকেলে। ওই সময়ে রাস্তা ধরে গ্রামে যাওয়ার দিকে পথের এক পাশে অনেক মোটা ও বিশাল আকারের একটি অশ্বত্থ গাছ ছিল। তো তিনি হেঁটে হেঁটে যেতে কিছুটা দূর থেকে দেখলেন ওই গাছের নিচে একটি মেয়ে গাছের সাথে মাথা ঠেকিয়ে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। উনি মূলত ভয় পান নাই, একটু আশ্চর্য হয়ে চিন্তা করলেন যে এই গধূলি বেলায় এই গাছের নিচে আবার কোন বাড়ির মেয়ে বসে আছে, যাই একটু দেখে আসি। গ্রামে তো একজন আরেকজনকে আসলে চেনে। বিশেষ করে গ্রামে কোনো বাচ্চা কাচ্চাকে দেখলে মুরব্বীরা প্রশ্ন করেন তোমার বাবার নাম কি, বা দাদার নাম কি, চাচার নাম কি। এগুলো শোনার সাথে সাথে বুঝতে পারেন যে মেয়েটা বা ছেলেটা আসলে কোন বাড়ির। উনি হেঁটে হেঁটে ওই গাছের কাছে এসেছেন। তখন তিনি দেখলেন যে আসলে একটা মেয়ে বসে আছে। মেয়েটার বয়স কম, গায়ের পোশাকটা অনেক ময়লা, আর মাথার উস্কু খুস্কু এলোমেলো চুলের কারণে চেহারাটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আব্দুল হামিদ কাকা প্রশ্ন করেন যে এই তুই কোন বাড়ির মেয়ে রে, এখানে একা একা বসে আছিস কেন, কার মেয়ে তুই? মেয়েটি মাটির দিকে মুখ করে বসেছিল, মাথাটা গাছের সাথে হেলান দিয়ে। তখন আব্দুল হামিদ কাকার দিকে মেয়েটি মুখ তুলে তাকায়। উনি প্রথমে আসলে চিনতে পারেন নাই, কিন্তু কিছুক্ষণ ভালো করে তাকিয়ে দেখার পর আব্দুল হামিদ কাকা যেন চমকে ওঠেন। আরে এ তো মহরম আলীর মেয়ে আনোয়ারা। তো মা তুই এতদিন কোথায় ছিলি, এখানে এলি থেকে?
তো আব্দুল হামিদ কাকা দেখেন মেয়েটি কোনো কথা বলে না, শুধু তার দিকে চুপচাপ কেঁদেই যাচ্ছে তাকিয়ে। মেয়েটিকে উনি কোলে নিয়ে তার বাড়ির দিকে হাঁটা দেন। আব্দুল হামিদ কাকা মেয়েটিকে তার বাড়ির দৌড় গোড়ায় নিয়ে গিয়ে ডাক দেন, মহরম, ও মহরম, আছো নাকি বাড়িতে? দেখো তোমার মেয়ে আনোয়ারা এসেছে। ওই সময় মহরম আলী ঘরে ছিলেন। বাইরে থেকে ডাকাডাকি শুনে উনি স্ত্রীকে নিয়ে বাইরে এসে দেখেন আব্দুল হামিদ কাকা তাদের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েকে কাছে দেখে বাবা মা ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এই ভর সন্ধ্যায় আশেপাশের প্রতিবেশীরাও কান্নাকাটি শুনে ছুটে আসে। এদিকে ওই সন্ধ্যায় পুরো গ্রামে রটে যায় যে মহরম আলী মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে। পুরো গ্রামের মানুষেরা মহরম আলীর বাড়িতে ভিড় জমায় আনোয়ারাকে দেখার জন্য। মেয়েটিকে পরিষ্কার পানি দিয়ে গোসল করানো হয়, যেহেতু তার দেহে অনেক ময়লা জমেছিল, জামা কাপড়ও একদমই নোংরা ছিল। তারপর তার মা অনেকবার জিজ্ঞেস করে মেয়েটিকে যে ক্ষুধা লেগেছে কিনা, কোথায় ছিলি, কি আশয় বিষয়। মেয়েটি কোনো কথা বলে না। তখন হঠাৎ মেয়েটি উৎসুক মানুষের ভিড়ের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এরপর একজন গ্রাম্য চিকিৎসককে খবর দেওয়া হয়। যথাসময়ে চিকিৎসক এসে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চলেও যায়। অন্যদিকে মেয়েটির হঠাৎ করে ফিরে আসা নিয়ে গ্রামের মানুষদের বিভিন্ন রকমের জল্পনা কল্পনা এগুলো চলতে থাকে। অপরদিকে সেই ছোট মেয়েটির বাবা মায়ের দুশ্চিন্তা যেন পিছু ছাড়ে না। রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, দুপুর থেকে বিকেল, এমনকি আবার রাত হয়ে যায়, কিন্তু ছোট্ট মেয়েটির জ্ঞান কিছুতেই আর ফেরত আসছে না। এদিকে মেয়েটির মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। নিজের সন্তানের এই অবস্থা দেখে কান্না করতে করতে নিজেও মূর্ছা যাচ্ছেন বারবার। মেয়েটির বাবা মহরম আলী খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। সে নিজের সন্তানকে দেখবে নাকি নিজের স্ত্রীর দেখাশোনা করবেন কিছুই বুঝতে পারছেন না। তিনি বাড়ির পাশে আর একটা বাড়িতে যান, মূলত সেই বাড়িতে যান সাহায্য চাইতে। প্রতিবেশীরা বাড়িতে এসে তার স্ত্রীকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। একসময় ওনার স্ত্রীর অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে মহরম আলী সোজা চলে যান সেই চিকিৎসকের বাড়িতে। বাড়িতে আসার পর সেই গ্রাম্য চিকিৎসক আবার মেয়েটিকে ভালো করে পরীক্ষা করতে থাকেন, চিকিৎসাও দিতে থাকেন, কিন্তু কোনো কাজ হয় না। মেয়েটির চোখ খুলছে না। ওই সময় চিকিৎসা ব্যবস্থার মান বর্তমান সময়ের মতো তো উন্নত ছিল না। বিশেষ করে গ্রামে তো এখনও মানুষ কবিরাজি চিকিৎসার উপরে নির্ভর করেন আর কি। তবুও ওই গ্রাম্য চিকিৎসক যতটুকু তার চিকিৎসাবিদ্যা জানা ছিল সব রকমভাবে উনি চেষ্টা করছিলেন মেয়েটির জ্ঞান ফেরানোর জন্য। অবশেষে ব্যর্থ হয়ে চিকিৎসক মহরম আলীকে বললেন যে, মহরম, আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না মেয়েটির জ্ঞান কেন ফেরত আসছে না। তার যে কোনো শারীরিক অসুস্থতা থাকতে পারে, তো কিন্তু তার যে কী ধরনের সমস্যা রয়েছে সেটাও তো বুঝতে পারছি না। তবে আপাতত দেখে তো তাকে সুস্থ বলেই মনে হচ্ছে। জ্ঞান না ফেরত আসার কারণ তো আমি বুঝতে পারছি না। হতে পারে জটিল কোনো কারণ যেটা আমার জানা নাই।